এদিকে তুষি সকালের ওই ঘটনার পর ওর স্কুল লাইফের এক ফ্রেন্ডকে ফোন দিয়ে সব বলে। আসলে তুষি দেখতে যথেষ্ট সুন্দরী, তাই স্কুলে থাকতে অনেক প্রপোজাল পেয়েছে, কিন্তু একটাও অ্যাকসেপ্ট করেনি। তখন ওর ফ্রেন্ড প্রপোজালগুলি রিজেক্ট করার কারণ জানতে চাইলে তুষি তখন ওর ফ্রেন্ডকে জানায় যে ও ওর খালাতো ভাই ঈশানকে পছন্দ করে। তুষির সব কথা শুনে ওর ফ্রেন্ড ওকে বলে, আচ্ছা তুষি, তুই ভাইয়াকে কিছু বলেছিস যে তুই ওনাকে ভালোবাসিস? না, এখনো কিছু বলে উঠতে পারিনি রে। আর কিভাবে বলবো, আমার না খুব লজ্জা লাগে। শোন, এত লজ্জা করলে প্রেম করা যায় না। তুই যত তাড়াতাড়ি সম্ভব ভাইয়াকে বলে দে। হ্যাঁ, তাই বলবো। তারপর তুষি কলটা কেটে দিয়ে ওর ডায়েরিটা নিয়ে লিখতে থাকে। ছোটবেলা থেকেই তুষি ডায়েরি লিখতে খুব ভালোবাসে। এর মধ্যে আমি বাসায় চলে আসি, তারপর রুমে এসে সরাসরি ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দেই। কিছুই আমার ভালো লাগছে না। 1 ঘন্টা মতো ভিজে তারপর বের হই। ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিছানায় বসে মাসুমের কথাগুলো ভাবতে লাগলাম। তারপর সিদ্ধান্ত নেই ওর সাথে কথা বলার, তাই ওর রুমের দিকে যাই। অন্যদিকে তুষি যখন ডায়েরিটা লিখছিল তখন ওর ছোট আম্মু অর্থাৎ আমার মা ওকে ডাকে। তুষি, এই তুষি, কই তুই? যাই ছোট আম্মু। কথাটা বলে ডায়েরিটা খোলা রেখেই তুষি চলে যায়। একটু পর ঈশান ওর রুমে এসে দেখে তুষি নেই। কখনো তুষিকে ডাকতে ডাকতে রুমে ঢুকে। তুষি, এই তুষি বলেই ভেতরে গিয়ে দেখি ও কোথাও নেই। ঠিক তখনই আমার চোখ পড়ে টেবিলে রাখা একটা খোলা ডায়েরির ওপর। মেয়েটা যে কি করে না, বলে যখন ডায়েরিটা বন্ধ করতে যাব ঠিক তখনই ডায়েরির কিছু একটা লেখা দেখে আমার চোখ আটকে যায়। আমি ডায়েরিটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করি। সারা ডায়েরিটাই আমাকে নিয়ে লেখা। আমার অবাক হওয়ার মাত্রা ততটাই বেড়ে যাচ্ছিল, কারণ তুষি আমাকে এত আগে থেকে ভালোবাসে আর আমি সেটা বুঝতেই পারিনি। এখন একটা বিষয় তো পরিষ্কার যে ও আমাকে ভালোবাসে, সেটাতে আর কোনো সন্দেহ নেই। তারপর ডায়েরিটা রেখে আমি রুমে চলে আসলাম। এসে ধপাস করে বিছানায় বসে পড়লাম আর ভাবতে লাগলাম আমি ঠিক যে ভয়টাই পাচ্ছিলাম ঠিক তাই হলো। এখন কি করব বুঝে উঠতে পারছি না। কিছুক্ষণ ভাবার পর রুম থেকে বের হয়ে নিচে আসলাম। তুষি আম্মুর সাথে কাজ করছিল। তখন আমি বললাম, তুষি একবার শুনে যাস তো। আম্মু আমাকে তুষিকে এমন ভাবে ডাকতে দেখে আমার দিকে তাকালো। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। আমি ছাদে গেলাম বলে সেখান থেকে ছাদে চলে আসলাম। তারপর ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে বিকেলের পড়ন্ত সূর্যটা দেখছি আর ভাবতে লাগলাম কি হচ্ছে সব আমার সাথে। তুষি যে রাগী আর জেদি, ও কি সহজে মানবে? অন্যদিকে তুষি ওর ছোট আম্মুর সাথে কাজ করছে। তখন আম্মু বলল, এই তুষি, ঈশান তোকে কখন ডেকে গেল? যাস না? যা গিয়ে শুনে আয়। কাজটুকু শেষ করে যাই। যা কাজ আমি করছি, তুই গিয়ে শুনে আয়। আচ্ছা যাচ্ছি বলেই উঠে গেলাম। ঈশান তো কখনো তুষিকে এমন করে ডাকে না। আর কি এমন কথা যা বলতে ছাদে যেতে হলো? ঈশানের আম্মুর মাঝে কেমন একটা খটকা লাগলো, তাই তিনিও তুষি যাবার কিছুক্ষণ পর ছাদের দিকে গেলেন। তুষি ছাদে গিয়ে দেখে ঈশান ছাদের রোলিং ধরে দাঁড়িয়ে আছে। তুষি গিয়ে ঈশানকে বলল, কিসের জন্য ডেকেছ আমাকে, কিছু বলবে? তুষির কথায় ঈশান পিছনে ফিরে তাকায়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে আরম্ভ করে, তুষি শোন, আমি এখন তোকে কিছু একটা কথা বলবো। কথাগুলো আমার অনেক আগে বলার উচিত ছিল, কিন্তু আমি একটা বিষয়ে এতদিন শিওর ছিলাম না। কিন্তু আজকে যখন তোকে ডাকতে তোর রুমে চাই, তখন তো ডায়েরিটা আমি পড়ে শিওর হই। আমি কি বলতে চাইছি তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। আর তুইও হয়তো চাইবি আমিও তোকে ভালোবাসি। কিন্তু দেখ তুষি, তুই যেটা চাইছিস সেটা কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি কি দেখতে খারাপ? তুই সে এখানে খারাপ ভালোর কোনো প্রশ্ন নয়। আমি জানি তুই অনেক ভালো একটা মেয়ে। তুই আমার থেকে অনেক ভালো ছেলে পাবি, সে তোকে অনেক ভালোবাসবে। তাহলে তুমি অন্য কাউকে ভালোবাসো? না। তাহলে আমাকে ভালোবাসতে তোমার সমস্যা কোথায়? সেটা আমি তোকে বলতে পারবো না। শুধু এটুকুই বলবো, তোর জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলেও আমার উত্তর ঠিক একই থাকতো। কিন্তু আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি। সেটা কখনোই সম্ভব নয়। এসব তোর আবেগ। এই সম্পর্ক কখনোই আমাদের পরিবার মেনে নিবে না। তাই ভালো হয় তুই আমাকে ভুলে যা। ঈশানের কথাগুলো বলতে যেমন কষ্ট হচ্ছিল, তেমন ভাবে কথাগুলো শুনে
তুষির চোখ দুটো ছলছল করছিল। কথাগুলো শেষ হতেই তুষি ঈশানকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, সত্যি আমি অনেক ভালোবাসি তোমাকে। তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? না, বাসি না। কথাটা বলেই ঈশান কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, আর তুষি শুধু কান্না করেই যাচ্ছিল। ঈশান তুষিকে জড়িয়ে ধরার জন্য হাত ওঠাতে গেলেই ওর মনে পড়ে আম্মুকে দেয়া কথা, তাই ইচ্ছে থাকলেও ওকে জড়িয়ে ধরতে পারে না। অনিচ্ছা সত্ত্বেও তুষিকে জোর করে ছাড়িয়ে নেয়। তখন তুষি কান্না করতে করতে দৌড়ে ছাদ থেকে ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। এতক্ষণ ছাদের দরজার আড়াল থেকে দাঁড়িয়ে ঈশানের আম্মু সব শুনছিল। তুষি নিচে চলে যাওয়ার পর উনিও নিচে চলে যায়, আর ঈশান আবার পেছন ফিরে ছাদের রোলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আজ কেন জানি তুষির কান্না ওর সহ্য হচ্ছিল না, খুব কষ্ট হচ্ছিল। কি করবে ও কিছু বুঝতেই পারছিল না, তাই পকেট থেকে ফোনটা বের করে মাসুমকে ফোন করে সব কথা খুলে বলে, আর কান্না বিজড়িত কণ্ঠে বলে, দোস্ত, আমি এখন কি করব বুঝতে পারছি না। আমার মাথায় কিছুই কাজ করছে না। ওর সামনে থাকলে ও হয়তো নিজেকে স্বাভাবিক রাখতে পারবে না। ঈশান, তুইও যদি ওর মতো পাগলামি করিস তাহলে কেমনে হবে বলতো? নিজেকে শান্ত রাখ। আচ্ছা তুই এক কাজ কর, কয়েকদিনের জন্য তুই আমার বাসায় চলে আয়। কয়েকটা দিন তুই ওর সামনে থেকে দূরে থাক, তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার বাসায় যাস। তোর কোনো সমস্যা হবে না তো? আরে না, সমস্যা হবে কেন? আর বাবা মা কয়েকদিনের জন্য নানুর বাসায় গেছে, বরং তুই আসলে আমার আরো সুবিধাই হবে। বাসায় আর একা থাকতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি একটু পর আসছি। মাসুমের সাথে কথা বলা শেষে ফোন রেখে ঈশান আর এক মুহূর্ত দেরি না করে রুমে চলে আসে। তারপর ব্যাগে কিছু জামা কাপড় গুছিয়ে ওর আম্মুর কাছে যায়। আম্মু, আমি কয়েকটা দিনের জন্য একটু বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? আম্মু স্বাভাবিকভাবেই বলল কথাটা। সবকিছু জানার পরও তিনি এর বেশি কিছু জিজ্ঞেস করলেন না। আসলে আম্মু, আমরা কয়েকজন ফ্রেন্ডসরা মিলে একটা ট্যুরে যাচ্ছি। আম্মু, আমি তোমাকে পরে বলবো সব কথা, আমার দেরি হয়ে যাচ্ছে। বলতে বলতে বেরিয়ে যায় ঈশান। ঈশানের আম্মু যেহেতু সবকিছু জানেন, তাই তিনি কি বলবে ভেবে পায় না। আচ্ছা, সাবধানে যাস কেমন? আচ্ছা আম্মু, বাই। আম্মুর কাছে বলে আমি বেরিয়ে পড়লাম মাসুমের বাসার উদ্দেশ্যে, এবং কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম দরজার সামনে। গিয়ে কয়েকবার কলিং বেল দিতেই মাসুম এসে দরজা খুলে দিল। আয় ভেতরে আয়। আমি ভেতরে যাবার পর মাসুম দরজা খুলে বন্ধ করে দিল, আর আমি সরাসরি মাসুমের রুমে চলে গেলাম। এর আগেও অনেকবার আমি ওর বাসায় এসেছি, তাই মাসুমের রুম দেখিয়ে দেওয়ার প্রয়োজন হলো না। রুমে গিয়ে ব্যাগটা রেখে বিছানায় গিয়ে ধপাস করে বসে পড়লাম। মাথার দুই পাশে হাত দিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কি হচ্ছে সব আমাদের সাথে? আমি তো এমন কিছুই চাইনি। আমার সাথে ঘটা সব ঘটনাগুলো কল্পনা করতে লাগলো। আর এর মাঝে মাসুম 2 মগ কফি নিয়ে রুমে আসলো, আর ঈশানের দিকে একটা মগ এগিয়ে দিয়ে বলল, ঈশান, এই ঈশান। কিন্তু ঈশান এতটাই ভাবনায় মগ্ন ছিল যে কোনো রেসপন্স করলো না। এবার মাসুম একটা মগ টেবিলের উপর রেখে একটা হাত ঈশানের কাঁধে রেখে আবার বলল, ঈশান, এত টেনশন করিস না। ঈশান মাসুমের দিকে তাকাতেই মাসুম ওর পাশে বসে বলল, এনে ধর, কফি খা। আমি মাসুমের হাত থেকে কফির মগটা নিলাম, আর মাসুম আমাকে নানান কথা বলে বোঝাতে লাগলো। শোন, জীবনে এমন 2-1টা ঝড় আসবেই, তাই বলে যে ভেঙে পড়তে হবে তা কিন্তু না। তুই কয়েকটা দিন ওর চোখের আড়ালে থাকলে দেখিস সব ঠিক হয়ে যাবে। দোস্ত, আমি এমন কিছু কখনো চাইনি। আমি জানি, কিন্তু আমাদের ভাগ্যের উপর কারো হাত নেই, তাই না? আমরা সবসময় যা চাই তা পাই না, আর যা চাই না সেটাই পাই। তাই বলে যে আপসেট হতে হবে তা তো নয়, তাই না? তুই না হয় ছোট মানুষ, ও একটা ভুল করে ফেলেছে, আর এটাকে ভুল বললেও ভুল হবে, কারণ ভালোবাসা তো কোনো অন্যায় নয়। কবে, কখন, কিভাবে, কাকে ভালো লেগে যায় আমরা কেউ সেটা বলতে পারি না। ভালোবাসাটা কারো চাওয়া না চাওয়াই হয় না, হয়ে যায়, সেটা তুইও ভালো করেই জানিস। আন্টির কথা রাখতে তুই যেমন কোন রকম রিলেশন থেকে নিজেকে দূরে রেখেছিস, এখানে তোর দিক থেকে তুই সঠিক, তেমনি ও তোকে ভালোবেসে ওর দৃষ্টিকোণ থেকে ও কোনো ভুল করেনি, তাই এত আপসেট হওয়ার কিছু নেই। দোস্ত, আমি চিন্তা করছি তুষি যে রাগী আর জেদি মেয়ে, ও উল্টাপাল্টা কিছু করে না বসে।
ঈশান, তুই সবসময় এত নেগেটিভ চিন্তা ভাবনা করিস না তো, তেমন কিছুই হবে না। তাই যেন হয়। অন্যদিকে তুষি ছাদ থেকে রুমে আসার পরে একবারও বাইরে যায়নি। তখন থেকে শুধু কান্না করেই যাচ্ছে। কান্না করতে করতে চোখ দুটো লাল হয়ে গেছে। আর কান্না করবে নাই বা কেন? এতদিন ধরে যাকে ভালোবেসে এসেছে তার মুখ থেকে যে এমন কিছু শুনবে ও সেটা আশা করেনি। ও কেন, হয়তো পৃথিবীর কোনো মেয়ে এই ধরনের কিছু আশা করবে না। নিজে কিছু বলার আগেই সব শেষ হয়ে গেল। রাত নেমে এসেছে, তাই ঈশানের আম্মু ওকে খাবার খাওয়ার জন্য ডাকতে এসেছে। তুষি, আয় তুষি, খেতে আয়। তুষির কোনো রকম রেসপন্স নেই। কেউ যে ওকে ডাকছে সেটা ও খেয়ালই করেনি। তুষি, আয় তুষি, কি হলো? দরজা খোল আর খেতে আয়। এবার তুষির ঘোর কাটে ও চোখ দুটো মুছে স্বাভাবিকভাবে বলল, ছোট আম্মু তুমি যাও, আমার খেতে ইচ্ছে করছে না। না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। ওঠ মা, আর দরজাটা খোল। ছোট আম্মু আমি বললাম তো আমার ভালো লাগছে না, তুমি যাও তো। ঈশানের আম্মু তুষিকে অনেক জোরাজোরির পরও যখন ও দরজা খুলল না, তখন তিনি হতাশ হয়ে চলে গেলেন। রাতে ঈশানের আম্মুও খাবার খেলেন না। আম্মু রুমে শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে, সবকিছু জানার পরেও কি চুপ করে থাকাটা ঠিক হচ্ছে? আর আমি তো তুষিকে আমার মেয়ের চেয়ে কম কিছু ভাবি না। তাহলে ওর কষ্ট যে আমার কাছেও দেখতে ভালো লাগছে না। তবে একটা জিনিস ভাবতে ভালো লাগছে, যে আমার ছেলের কাছে আমার কথার মূল্য কতটা সেটা জেনে। আমাকে দেওয়া কথা থেকে সে এক পাও এদিক ওদিক হতে দিল না। আচ্ছা, আপুকে কি বিষয়টা জানাবো? আমি তো এটাই চেয়েছিলাম, যে তুষিকে ঈশানের বউ করে আনতে, কিন্তু সেটা ওদের পড়াশোনার শেষে। আর তাছাড়া এবারের বড় ছেলের এখনো বিয়ে করেনি, বেকার ঘুরে বেড়াচ্ছে। তার আগে ছোট ছেলের বিয়ে দিয়ে দিই কি করে? তুষিরও তো বয়স বেশি না। কথাগুলো ভাবতে ভাবতে আম্মু ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে অন্য দিনগুলোর মতো আজ তুষি ঘুম থেকে ওঠেনি, আর ওর ছোট আম্মুর কাছেও যায়নি। তাই উনি তুষিকে ডাকতে আসে। তুষি, এই তুষি, ওঠ মা, কলেজে যেতে হবে না? অনেক ডাকাডাকির পর তুষির ঘুম ভাঙে। কাল অনেক রাত পর্যন্ত কান্না করার ফলে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ছোট আম্মু আমার ভালো লাগছে না, আজ কলেজে যাব না। কলেজে না হয় না গেলি, ওঠ আর খেতে আয়। রাতে তো কিছুই খেলি না। আম্মু জোরাজুরিতে তুষি শুধু বলল, তুমি যাও, আমি উঠছি। ঈশানের আব্বুর অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, তাই আম্মু গিয়ে নাস্তা তৈরি করতে লাগলো। সকালের নাস্তা খেয়ে আব্বু অফিস চলে গেল, আর ঈশানের ভাই খেতে এসে বলল, আম্মু ঈশান কোথায়? আর আজ তুষিকেও তো দেখছি না। ঈশান বাইরে গেছে কয়েকটা দিনের জন্য, আর তুষি রুমে আছে। নাস্তা করা শেষ হলে ঈশানের ভাই বাইরে চলে যায়, আর আম্মু তুষির রুমের দিকে আসে। এসে দেখে দরজা খোলাই আছে, তাই তিনি ভেতরে যায় আর তুষির পাশে বসে। তুষি তখন উল্টো দিকে ঘুরে শুয়ে আছে। ওর ছোট আম্মু যে রুমে ঢুকেছে ও খেয়ালই করেনি। এবার আম্মু বলে, অনেক ভালোবাসিস ওকে? হঠাৎ এমন কথা শুনে তুষির ঘোর কাটে। পিছনে ফিরে তাকাতে দেখে ওর ছোট আম্মু। তুষি তখন মায়া ভরা একটা দৃষ্টিতে আম্মুর দিকে তাকায়। আম্মু দেখে ও চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, এখনো জল জমে আছে। কিছু বললেই মনে হয় এক্ষুনি কান্না করে দেবে। আমি সব জানি, অনেক ভালোবাসিস ঈশানকে। কথাটা বলতেই টুসি আম্মুকে চাপটে ধরে হাউ মাউ করে কান্না করে দেয়। দেখো পাগলি মেয়ের কাণ্ড, খাচ্ছিস কেন? দেখি তুষি, আমার দিকে তাকা। টুসি কোনো কথা বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। আম্মুকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আম্মুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। ছোট আম্মু আমি তোমার ছেলেকে সত্যি অনেক ভালোবাসি। আমি জানি তো, কিন্তু তোমার ছেলে আমাকে ভালোবাসে না। আমার দিকে তাকা। কথাটা বলে আম্মুকে ছাড়িয়ে নিয়ে চোখের পানিগুলো মুছে দেয় আর বলে, দেখি এর জন্য এত কান্না করা লাগে? আমার তুষিমা কান্না করলে আমার বুঝি কষ্ট হয় না? তুই কি জানিস ঈশান তোকে কেন ফিরিয়ে দিয়েছে? টুসি ছোট আম্মুর দিকে জিজ্ঞাসা সুযোগ দৃষ্টিতে তাকায়। আমি ওকে কসম দিয়ে বলেছিলাম কোন রকম প্রেম না করতে। আর আমি অনেক আগেই আমার তুষি মায়ের সাথে ঈশানের বিয়েটা দেওয়ার কথা ভেবেছিলাম। যেহেতু ঈশানের বড় ভাই আছে, তাই মনে করেছিলাম ওর বিয়েটা দিয়ে তারপর তোদের বিয়েটা দিয়ে দিব। ততদিনে ঈশানের আর তোর পড়াশোনাটাও শেষ হয়ে যাবে। কিন্তু না, এখন দেখছি বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে হবে। তুষি ওর ছোট আম্মুর কথা শুনে লজ্জায় ওনাকে জড়িয়ে ধরে। এ কি, আমার তুষিমা দেখে লজ্জা পেয়েছে? তোমার ছেলে আমাকে অনেক কাটিয়েছে, আর ও তো আমাকে একটু ভালোবাসে না।
তুষি অভিমানের সুরে বলল কথাটা। বাসে না তো কি হয়েছে, এখন থেকে বাসবে। এখন চল মা, খাবার খাবি। না, আমি খাবো না। বললাম তো ওর বিয়েটা তোর সাথেই হবে। তুই কি জানিস তোর জন্য আমিও না খেয়ে আছি। আচ্ছা চল খাবার খেয়ে নে, তারপর আমি তোর খালুকে ফোন করে বাসায় আসতে বলি, আজকেই তোদের বিয়ে হবে। এখন তো চল কিছু খেয়ে নে, নাইলে যে তোর শরীর খারাপ করবে। তুষি এবার ওর ছোট আম্মুর কথা মতো খাবার খেয়ে নেয়। তারপর আম্মু ঈশানের আব্বুকে ফোন করে সব বলে আর বাসায় আসতে বলে। একটু পর ঈশানের আব্বু বাসে আসে। তারপর আম্মুর সাথে কিছুক্ষণ পরামর্শ করে তুষির আব্বুকে ফোন দেয়। গল্পের শুরুতেই বলেছি ঈশানের আব্বু আর তুষির আব্বু দুজনে বেস্ট ফ্রেন্ড ছিল। তাই ঈশানের আব্বু ওনাকে সব খুলে বললে উনি রাজি হয়ে যান। ঈশানের খালামণিও ওনার মেয়ের সুখের কথা ভেবে রাজি হয়ে যান। উনি জানেন সে যেমন ঈশানকে নিজের ছেলের মতোই দেখে, তেমনি ওনার বোনও তুষিকে নিজের মেয়ের মতোই দেখেন। তুষি ঈশানের সাথে বিয়ে দিলে এর চেয়ে ভালো অন্য কোথাও থাকবে না, তা তিনি অমত করেন না। ঈশানের আব্বু ওনাদেরকে সবাইকে আসতে বলে ফোনটা রেখে দেয়। তারপর আব্বু ঈশানের বড় ভাইকে ফোন করে বাসায় আসতে বলে, আর ঈশানের বিয়ের ব্যাপারেও সব বলে, আর বলেন বিয়ের আয়োজন করতে। তারপর আব্বু ঈশানকে ফোন করে। কয়েকবার বাজার পর ঈশান ফোনটা রিসিভ করে। আব্বু কথাটা বলে ঈশানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা রেখে দেয়। কথা শুনে ঈশান তো বেশ চিন্তায় পড়ে যায়। ঈশানকে চিন্তিত দেখে মাসুম্মকে জিজ্ঞাসা করে, কি রে, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আব্বু ফোন করেছিল, ফোন করে 30 মিনিটের মধ্যে বাসায় যেতে বলল। এতে এত চিন্তার কি আছে? তুষির কিছু হলো না তো? আমি বাসায় যাচ্ছি। কথাটা বলে ঈশান ব্যাগটা নিয়ে বেরিয়ে যায়। ওকে, সাবধানে যাস, আর গিয়ে ফোন করে জানাস কি হলো। আচ্ছা ঠিক আছে। তারপর ঈশান একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ওর এবার বেশ চিন্তা হতে থাকে, তাই কি হয়েছে জানার জন্য ভাইয়াকে ফোন করে, কিন্তু ভাইয়ের ফোন বিজি দেখাচ্ছে। তারপর আম্মুকেও ফোন করে, কিন্তু আম্মুর ফোন বেজেই চলেছে, কিন্তু কেউ রিসিভ করছে না। এরপর তুষির নাম্বারে ফোন দেয়, ওর ফোনটাও বেজেই চলেছে, কিন্তু তবুও কেউ রিসিভ করছে না। চিন্তায় এবার ঈশান ঘামতে থাকে। কিছুক্ষণের মধ্যে রিক্সাটা বাড়ির সামনে এসে থামে। ভাড়াটা দিয়ে ঈশান একরাশ ভয় নিয়ে বাড়ির ভিতরে যেতে থাকে। ভিতরে যেতেই তো ঈশান পুরোই অবাক, কারণ ওর নানুর বাসার সবাই ওদের বাসায়, এমনকি তুষির মা বাবা আর 2 বোনও এখানে। ভিতরে যাওয়ার পর সবাই ঈশানের দিকে এমন দৃষ্টি তাকায় যেন ও বড় কোনো অন্যায় করে ফেলেছে। ঈশানের একখানে থাকতে কেমন যেন একটু অস্বস্তি লাগছিল, তাই ও ওর রুমের দিকে পা বাড়ায়। তখন ওর আম্মুকে বলে, ঈশান শোন, জি আম্মু। তোর সাথে আমার কিছু কথা আছে। কথাটা বলে আম্মু ঈশানের গিয়ে ওর হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। ঈশান ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, আম্মু কি হয়েছে বলতো? নানুর বাসার সবাই এখানে, তুষির বাসারও সবাই এখানে, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তোকে এখন একটা কথা বলবো, তুই আমাকে কথা দে, তুই আমার কথা রাখবি। কি কথা? না শুনে কিভাবে কথা দেবো? আগে বলো, আমার সাধ্য হলে রাখবো। না, তুই আগে বল তুই আমার কথা রাখবি। আম্মু আগে থেকে জানেন যে ঈশান কখনোই এই বিয়েতে রাজি হবে না, যেখানে বিশেষ করে ওর বড় ভাই বিয়ে করেনি। তাই এবার ঈশানের আম্মু ওর হাত ওনার মাথায় দিয়ে বলে, আমার মাথায় হাত দিয়ে তুই কথা দে, আমি যা বলবো তুই তাই করবি। তখন ঈশান বলে, আচ্ছা ঠিক আছে, বলো কি কথা। ওরা সবাই এখানে কেন এসেছে তুই জানতে চাস? হ্যাঁ, কেন? কারণ আজকে তোর আর তুষির বিয়ে। কথাটা শুনে ঈশানের 33,000 ভোল্টের শক লাগলো। হোয়াট? আম্মু তুমি এসব কি বলছো? অসম্ভব, আমি কিছুতে এখন বিয়ে করতে পারবো না। তুই কিন্তু আমাকে ছেড়ে কথা দিয়েছিস। আম্মু, এই বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার আগে কি করে আমি বিয়ে করি? আর বিয়ে যদি দিতে হয় ভাইয়ের সাথে দাও। তাছাড়া বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করলে লোকেই বা কি বলবে? হতভাগা, ভালোবাসে তোকে আর বিয়ে করবে তোর বড় ভাইকে। ঈশান, আমি কিন্তু সব জানি। আম্মু ঈশানের কান ধরে বলে কথাটা। আম্মুর কথা শুনে আমি এক প্রকার অবাকই হলাম। তারপরে বললাম, আম্মু তুই তোর এই বাচ্চা ছেলেটারে এত তাড়াতাড়ি কুরবানি দিতে চাইছস? এরই মাঝে ঈশানের আব্বু রুমে ঢুকতে ঢুকতে বলে, কই, আমি তো বললাম আব্বু যে আমি বিয়ে করবো, কিন্তু বউকে খাওয়াবো কি? আব্বু আমি বলছি কি বিয়েটা পরে করলে হতো না একটু? কথাটা বলেই আব্বু রুম থেকে বেরিয়ে যায় আর আম্মু ঈশানকে বলে, শোন বাবা, মেয়েটা তোকে অনেক ভালোবাসে, আর আমি ভেবেছিলাম যে তোর ভাইয়া একটা চাকরি পেলেই ওর বিয়েটা দিয়ে দিব, আর ততদিনে তোর লেখাপড়াটাও শেষ হয়ে যাবে, তখন তুষির সাথে তোর বিয়েটা দিয়ে দিব। আমি অনেক আগে থেকে ঠিক করে রেখেছি। আম্মু বিয়েটা করলে তুমি খুশি হবা, তাহলে ঠিক আছে আমি বিয়ে করব। আম্মু এবার ঈশানকে জড়িয়ে ধরে বলল,
আমি জানতাম তুই আমার কথা কখনোই ফেলতে পারবি না। আম্মু কথাটা বলেই আমার কপালে একটা চুমু দিল। আর শোন, তোর সব বন্ধুদের আমি আসতে বলেছি, শুধু তৃষার নাম্বারটা বন্ধ পাচ্ছি, তুই ওকে একটু জানিয়ে দে। আমার অনেক কাজ আছে, আমি নিচে গেলাম, কেমন? কথাটা বলেই আম্মু নিচে চলে গেল আর ঈশান বিছানায় বসে ভাবতে লাগলো কি থেকে কি হয়ে গেল। তারপর ভাবনা চিন্তা বাদ দিয়ে বলতে লাগলো, কুরবানি যখন দিয়েই দিব তাহলে ভেবে কি হবে, দেখি তৃষা পেতনিটাকে একটা ফোন করে, না জানি এই কথা জানতে পারলে আবার কি করে বসে। তারপর ঈশান তৃষাকে ফোন করতে লাগলো, কিন্তু না, তৃষার ফোনটা তো আসলে বন্ধ বলছে। এবার তৃষার অন্য আরো যে কয়টা নম্বর ছিল সেগুলো তো ঈশান ফোন দেয়, কিন্তু না, সেইগুলো বন্ধ। তৃষার ফোন বন্ধ দেখে আমি বিছানায় শুয়ে শুয়ে গেমস খেলতে লাগলাম। এর মাঝে দেখি সিয়াম, ইমন, তপু, মাশরুম ওরা সবাই চলে এসেছে। আমি তো ওদের দেখেই উঠে বসলাম, আর ওরা আমার দিকে তাকিয়ে একখানা শয়তানি মার্কা হাসি দিল। তাই আমি বললাম, কি রে হারামির দল, হাসছিস কেন? মামা তুমি তো বড় হইয়া গেছো, তাই বড় ভাইয়ের আগে কাজটা সাইরা ফেলাইতেছো। খুব হাসি পাচ্ছে না? হাসো হাসো, 32 পাটি বের করে হাসো। যেদিন আমার মতো তোমরা মাইঙ্গা চিপাই পড়বা সেদিন বুঝবা কি অবস্থা এটা। ছাড় তো, সবকিছু ভালোই ভালোই ঠিক হয়ে গেছে, সেটাই অনেক। আর ঈশান শোন, তুইও সব মেনে নে, মেয়েটা তোকে অনেক ভালোবাসে। তুই কি করে বুঝলি? তুই কি বাসায় আসার পর একবারও ওকে দেখেছিস? একদিনে কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কেমন কালো দাগ পড়ে গেছে। মেনে তো নিতেই হবে, যেহেতু আম্মু আগে থেকে ওকে আমার সাথে বিয়ে দেওয়ার কথা ভেবে রেখেছে। বলিস কি? হ্যাঁ, আচ্ছা শোন, তোরা কেউ তৃষা খবর জানিস? ওকে ফোন দিলাম, ওর ফোন বন্ধ। তৃষা তো কয়েকদিনের জন্য ওর চট্টগ্রাম ওর ফুপির পাশে গেছে, এর বেশি আর কিছু বলতে পারবো না। ও, আমি চিন্তা করছি ও আমার বিয়ের বিষয়ে জানতে পারলে কি যে করবে। এর মাঝে ভাইয়া কিছু শপিং ব্যাগ নিয়ে আমার রুমে আসলো আর বলল, হ্যাঁ শোন, এখানে বিয়ে সব আছে, তোমরা তোমার বন্ধুকে সাজিয়ে দাও, কেমন? ভাইয়া কথাটা বলেই আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। তখন আমি বললাম, আমার অবস্থা দেখে তোমার খুব খুশি হচ্ছে তাই না? একদম হাসবা না। ভাই আর কিছু না বলে চলে গেল। যা মামা, গিয়ে গোসল করে আইলো, আর তারপর তবে তোকে রেডি হতে হবে। বলে ওরাও একটা হাসি দিল। দেখ ভাল লাগে না বলে ওয়াশরুমে গিয়ে দরজাটা ঠাস করে লাগিয়ে দিলাম। তারপর শাওয়ার ছেড়ে দিলাম। এখন আমার খুব রাগ হতে লাগলো তুষির ওপরে। যা হয়েছে পিচ্চি শয়তানের জন্য হয়েছে। ওর জন্য আজ আমাকে কোরবানি হতে হচ্ছে, না মানে বিয়ে হতে হচ্ছে। না হলে এত তাড়াতাড়ি আমার উইকেটটা পড়তে দিতাম না। তারপর গোসল করে বের হলাম। বের হতেই সবাই আমাকে ধরে সাজিয়ে দিতে লাগলো। ওরা সবাই অনেক কথা বলছে, কিন্তু আমি কোনো কথা বলছি না দেখে মাসুম বলল, কি রে মাম্মা, তোর আবার কি হলো? আজকে না তোর বিয়ে, বিয়ের দিন আমার মন খারাপ করে থাকতে আছে নাকি? হ্যাঁ, আমি মাসুমের দিকে তাকালাম করুণ দৃষ্টিতে। আজকে নিজেকে কেমন যেন অসহায় অসহায় লাগছে। আমাকে বরের সাথে সাজিয়ে দিল। কিছুক্ষণ পর সন্ধ্যা হতেই ভাইয়া এসে আমাকে নিচে নিয়ে যেতে বলল। তারপর আর কি, আম্মুর খুশির জন্য আর আব্বুর জোরাজুরিতে লজ্জা শরমের মাথা খেয়ে বড় ভাইয়ের আগে বিয়েটা করেই ফেললাম। বিয়েটা পারিবারিক ভাবেই হলো। রাতে খাওয়া দাওয়ার পর সবাই মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছিলাম। কখন যে 11টা বেজে গেছে খেয়ালই করিনি। একটু পর আম্মু এসে বলল, ঈশান, তুলসী সেই কখন থেকে রুমে একা বসে আছে, যা রুমে যা। আর তোমরাও যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো গিয়ে। কথাটা বলে আম্মু চলে গেল। আর আমি উঠে চলে আসতে যাব, তখনই তপু বলল, মামা বিড়ালটাকে তো ঠিক মতো মেরো। বলে একটা শয়তানি মার্কা হাসি দিল। তখন আমি ছাদের একপাশে একটা লাঠি দেখতে পেলাম। লাঠিটা হাতে নিয়ে বললাম, বিড়াল মারতে হবে না, দাঁড়া বলে ওদের দিকে গেলাম। তখনই ওরা সবাই দৌড়ে ছাদ থেকে পালিয়ে গেল। শালার বন্ধুগুলো হয়েছে এক একটা হারামির দল। তারপর আমি আমার রুমের দিকে যেতে লাগলাম। দরজার সামনে যেতেই কেমন যে ভয় ভয় করতে শুরু করলো। তখন মনে মনে বলতে লাগলাম, তো ভয় পাওয়ার কি আছে, বলে রুমে ঢুকলাম। ঢুকেই দেখি তুষি খাটের মাঝে ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি তারপর দরজাটা লাগিয়ে দিলাম। আমার উপস্থিতি টের পেয়ে তুষি খাট থেকে নেমে এসে আমাকে সালাম করতে লাগলো। তখন আমার মনে হলো আজকে ওর জন্য আমাকে বিয়েটা করতে হলো। তাই আমি রাগী কণ্ঠে বললাম, এই পিচ্ছি ওঠ, আমি তোকে সালাম করতে বলেছি? তুষি তখনই দাঁড়িয়ে ঘোমটা সরালো আর বলল, মানে তুমি না আমার স্বামী, আর স্বামীকে সালাম তো বলতে হয় নাকি? সব মেয়ে তো তার স্বামীকে সালাম করে, তাই আমিও করলাম। আমি তুষির দিকে তাকিয়ে দেখি ওকে একদম পরীর মতো লাগছে। আমি নিজেকে স্বাভাবিক দেখে বললাম,
এই পিচ্ছি, বিয়ের কিছু বুঝিস তুই? আর তোর বয়স কত? এখনো নাক টিপলে দুধ বের হয়? ইস, উল্টা পাল্টা বলো কেন? নাক টিপলে দুধ বের হয় না। আর তুমি আমাকে পিচ্ছি বলো কেন? আমি না বলেছি যে আমাকে একদম পিচ্ছি বলবা না। আমার একটা নাম আছে, ইসরাত জাহান তুষি, আর আমার বয়স 16 বছর 5 মাস। আমি ওকে ধমক দিয়ে বললাম, চুপ, একদম চুপ। তখনই তুষি ভয়ে কান্না করে দিয়ে বলল, তুমি শুধু আমাকে কষ্ট দাও, আমাকে একটুও ভালোবাসো না। আমাকে যদি ভালোবাসতে তাহলে আমার সাথে এমন করতে পারতে বলো? তুষি কথাটা বলেই ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। ওর কান্না দেখে আমার রাগগুলো কেমন পানি হয়ে গেল। কেউ একজন বলেছিল, মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায় ঘুমালে আর কান্না করলে। তেমন ভাবেই তুষির মুখে যেন আজকে পৃথিবীর সব মায়া এসে ভিড় করেছে। তাই ওর কান্না দেখে আমার কেন জানি সহ্য হচ্ছিল না। আমি ওর কাছে এগিয়ে গিয়ে চোখের পানি মুছে দিয়ে বললাম, তুষি দেখো, আমি তো তোমাকে নিয়ে কখনো তেমন ভাবে ভাবিনি। আর এতদিন তো তুমি আমার খালাতো বোন ছিলে। তুষি তখন নাক টানতে টানতে বলল, এখন তো বউ। তারপর আমি ওর কান্নাটা থামানোর জন্য ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। তখন ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আবারও কান্না করতে লাগলো। এই পাগলি মেয়ে, আবার কান্না করছো কেন? আচ্ছা, আমাকে একটু সময় দাও, দেখো আমি আমার খালাতো বউটাকে অনেক ভালোবাসবো। দেখি আমার দিকে তাকাও। তারপর আমি ওকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে চোখ মুছে দিলাম আর বললাম, আর একবারও যেন তোমাকে কান্না করতে না দেখি। তুমি কান্না করলে আমারও যে অনেক খারাপ লাগে। তারপর আমি ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। কই দেখি, এখন একটু হাসো তো। তখনও কেমন একটা লজ্জা মাখা হাসি দিয়ে আমার বুকে মুখ লুকালো। তখন আমি আর ওকে কোনো রকম বাধা দিলাম না, কারণ একবার যখন ওর সাথে আমার বিয়েটা হয়েছে, সেহেতু ও আমার বউ, তাই ওর অধিকার রয়েছে আমাকে জড়িয়ে ধরার। আমিও ওকে জড়িয়ে ধরলাম। এইভাবে দুজনে কতক্ষণ যে জড়িয়ে ধরেছিলাম তা ঠিক বলতে পারবো না। তারপর আমি ওকে বললাম, তুষি, এই তুষি, এবার তো ছাড়ো, অনেক তো জড়িয়ে ধরে থাকলে, এবার চলো ঘুমিয়ে পড়ি, আমার মনে হয় ঘুম পাচ্ছে। ও মা, ঘুমাবো মানে কি? আজকে না আমাদের বাসর রাত? হ্যাঁ তো, বাসর রাতে কি করতে হয় তুমি জানো না বুঝি? আমি তোর কথা শুনে পুরাই আবুল। দেখছেন মেয়ে বলে কি? দেখো, এখন এসব কিছু হবে না। তারপর আমি ওকে ছেড়ে দিয়ে খাটের দিকে যেতে লাগলাম। কি হলো তুষি, আসছো না কেন? ঘুমাবো না নাকি, না সারা রাত ওইখানে দাঁড়িয়ে থাকবা? এখন কিন্তু আমি আবারও কান্না করবো। আবার কি হলো? তুমি আমাকে না নিয়ে যাচ্ছ কেন? আমি গিয়ে ওর হাতটা ধরলাম। আচ্ছা এবার চলো। আমি তো এইভাবে যাবো না। তাহলে কিভাবে যাবে প্ল্যান করে রেখেছো? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। আল্লাহ, এই মেয়ে আমাকে পাগল করে ফেলবে। আমি জানি ওর সাথে কথা বাড়িয়ে আর লাভ নেই, তাই ওকে কোলে তুলে নিলাম। তো সে আমার গলা জড়িয়ে ধরলো। তারপর আমি ওকে খাটে শুয়ে দিয়ে লাইটটা অফ করে দিয়ে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিলাম। তারপর আমিও গিয়ে ওর পাশে শোবো। তখন দেখি বিছানায় একটা বালিশ আর তুষি বসে আছে। আর একটা বালিশ কই? বালিশ আমি ফেলে দিয়েছি। কেন? আমার কিছু শর্ত আছে, আগে সেইগুলো শুনে নাও, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা বলো। আজ থেকে আমাদের বিছানায় একটা বালিশ থাকবে। তাহলে দুজনে শুবো কি করে? তুমি বালিশে শুবে আর আমি তোমার মুখে শুবো। তারপর? আজ থেকে আমাদের বিছানায় কোনো বালিশ থাকবে না। আমি কোনো সতীনের সংসার করতে পারবো না। কি মাইয়া রে বাবা, কোল বালিশটা সতীন বানাই ফেলতে। কেন থাকবে না? আর কোল বালিশ ছাড়া তো আমি ঘুমাতে পারি না। আজকে থেকে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। প্রতিদিন আমাকে খাবার খেয়ে দিতে হবে। আরো কিছু? আর যেহেতু আমাদের মাঝে কিছু হচ্ছে না, তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমাকে একটা করে কিস দিতে হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে তাও বসাচ্ছ কেন? শর্তটা এখন থেকে প্রযোজ্য। তারপর আমি আর ওকে কথা না বলতে দিয়ে 4 ঠোঁট এক করে দিলাম। ওর গোলাপের পাপড়ির মনে ঠোঁটে স্বাদ দিতে লাগলাম। তুই তখন চুলগুলো 2 হাতে ধরে আমার সাথে রেসপন্স করলো। 5 মিনিট এমন ভাবে থাকার পর আমি ওকে ছেড়ে দিলাম। আমরা দুজনেই হাঁপাচ্ছি। তারপর আমি শুয়ে পড়লাম আর তুষিকে বললাম, এসো। তুষি এসে আমার বুকে মাথা দিয়ে শুয়ে আমাকে জড়িয়ে ধরলো। আর কি, ঘুমের কাছে বাড়ি জমালাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখলাম বুকের উপরে ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে তাকাতে মনে হলো কাল রাতে তুষিকে বুকের উপর নিয়ে ঘুমিয়েছিলাম। তুষির দিকে তাকিয়ে দেখি ও বাচ্চাদের মতো গুটি সুটি মেরে আমার বুকে ঘুমাচ্ছে, আর ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে। আমি তখন ওর চুলগুলো সরিয়ে দিলাম। ওর মুখের দিকে তাকিয়ে দেখি কেমন এক অদ্ভুত মায়ার কাজ করছে। কতক্ষণ এইভাবে তাকিয়েছিলাম জানি না। তারপর ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 8টা বাজে। আল্লাহ, সবাই কি ভাববে?
বিয়ে করেই বউ পাগলা হয়ে গেছি। তখন আমি ওকে ডাকলাম, তুষি, এই তুষি, ওঠো না, অনেক বেলা হয়ে গেছে তো। বউ, এই বউ, ওঠো না। কি হয়েছে, এত সকাল সকাল ডাকছো কেন? আর একটু ঘুমাই না, তোমার বুকে ঘুমোতে ভালো লাগছে। এখন আর না, যাও, এখনই সবাই এসে ডাকাডাকি করবে। কোথায় যাব? ওয়াশরুমে গিয়ে গোসল করে আসো, যাও। গোসল কেন করব? কাল রাতে তো আমাদের মাঝে কিছু হয়নি। সেটা তো তুমি জানো আর আমি জানি, অন্য কেউ তো আর জানে না। আর তাছাড়া বিয়ের পরের দিন সকালে মেয়েদের গোসল করতে হয়, তুমি জানো না বুঝি? এত কিছু জানো আর এইটুকু জানো না। তারপর আমি ওর কপালে একটা চুমু দিলাম। নাও, এবার হয়েছে তো, যাও। তুষি মুচকে একটা হাসি দিয়ে তারপর ওয়াশরুমে চলে গেল। আর আমি এই ফাঁকে আর একটু ঘুমিয়ে নিই, তাই আবার চোখ দুটো বুঝতে ঘুমিয়ে গেলাম। একটু পর মুখে পানির ঝাপটা চোখ খুললাম, দেখি তুষি ও চুল থেকে আমার মুখে পানি দিচ্ছে। কি হয়েছে? আমাকে তো ঘুমাতে দিলে না, এখন তুমি ঘুমাচ্ছ কেন? ওঠো, যাও ফ্রেশ হয়ে আসো। আমি তুষির দিকে ভালোভাবে তাকিয়ে দেখলাম ও একটা কালো শাড়ি পরেছে। শাড়িটাতে ওকে অনেক সুন্দর লাগছে। আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে তুষি আমাকে প্রশ্ন করলো, কি হলো, এমন করে কি দেখছো? আমার বউটাকে দেখছি। যা দুষ্টু, আর লজ্জা পাই না বুঝি? তাহলে রাতে তো লজ্জা পেলেন না? যাও তো। উঠে গেল। আমিও উঠে ওয়াশরুমে চলে গেলাম। তারপর গোসল করে বের হলাম, দেখি তুষি ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে। তখন ওর দিক থেকে চোখ সরাতেই পারছিলাম না। আমার ইচ্ছেও ছিল ওকে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরি। আমি ওর দিকে এগিয়ে যেতে লাগলাম, তখন মনে পড়লো আমি ওকে বলেছি এখনই আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক হবে না। ওকে জড়িয়ে ধরতে গিয়ে যদি আমি নিজেকে কন্ট্রোল করতে না পারি, ওর দিক থেকে চোখটা সরিয়ে দিলাম। তারপর আমিও রেডি হয়ে নিলাম। তুষি শাড়ির সাথে ম্যাচিং করে একটা কালো শার্ট আর কালো প্যান্ট পরলাম। এর মাঝে আম্মু এসে আমাদের ডাকলো, ঈশান, এই ঈশান, আমার মেয়েটাকে নিয়ে নিচে আয়। আম্মু তুমি যাও, আমি আসছি। তারপর আমি আর তুষি নিচে যাওয়ার জন্য পা বাড়ালাম। সিঁড়ির কাছে আসতেই তুষি আমার হাত ধরলো। আমিও নামার সময় সবাই আমার দিকে হা করে তাকিয়েছিল। তখন সবার সামনে এসে আমি বললাম, কি হলো, সবাই হা করে আছো কেন? মুখের মধ্যে মশা ঢুকে যাবে তো। তখন সবাই মুখ বন্ধ করলো। আম্মু তখন খালামণিকে উদ্দেশ্য করে বলল, আপু তুমি যাই বলো, ওদের দুজনকে কিন্তু বেশ মানিয়েছে। তখন তুষি লজ্জায় আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো। তুষি কাণ্ড দেখি সবাই একসাথে হেসে উঠলো। এরই মধ্যে ভাইয়া বলে উঠলো, আম্মু, তোমরা কি কথায় বলবে নাকি খেতে দেবে? তারপর আম্মু আমাকে আর তুষিকে পাশাপাশি বসিয়ে দিল। তারপর সবাই খেতে লাগলো। আমি খেয়াল করে দেখলাম তুষি খাচ্ছে না, শুধু খাবার নাড়াচাড়া করছে। তাই আমি ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, কি হলো, খাচ্ছ না কেন? তুষি তখন আমার কানে কানে বলল, কালকে রাতে তোমাকে না বললাম আমাকে প্রতিদিন খাইয়ে দিতে হবে। আমি ওকে বললাম, এখনই এত লোকের মধ্যে কেমনে খাইয়ে দেবো বলো তো? সবাই কি ভাববে বলো? প্লিজ এখনকার মতো খেয়ে নাও, কেমন? তারপর তুষি আমার কথা মতো বাথরুম মেয়ের মতো খেতে লাগলো। এরই মধ্যে আব্বু বলল, ঈশান শোনো, জি আব্বু। তুমি আজকে তুষি মামুনিকে নিয়ে তোমার খালামণির সাথে ওনাদের বাসা থেকে কয়েকটা দিনের জন্য ঘুরে আসো। ঠিক আছে আব্বু, আমি একাই যাব। একা কেন, তোমার বড় ভাইও তোমার সাথে যাবে। ও আচ্ছা। তাহলে আজকে বিকেলেই তোমরা বেরিয়ে পড়ো, কেমন? তবে খাওয়া দাওয়া করে আমি রুমে চলে গেলাম। দুপুরের আগে আমাদের বাসা থেকে নানুদের বাসায় সবাই ও তুষির দুই বোন বাসায় চলে গেল। যাওয়ার সময় সবাই আমাকে অনেক ভাবে অনেক কথা বলে গেল। তারপর আম্মু দুপুরে খাবারের জন্য রেখে গেল। তখন আমি তুষির দিকে খেয়াল করে দেখি ও গাল ফুলিয়ে বসে আছে। কি হলো, খেতে যাবে না? না, আমি খাবো না। কেন খাবে না? তুমি কিন্তু শর্তের কথা ভুলে যাচ্ছ। একে তো আমাকে সকালে খাইয়ে দাওনি, তার উপর এখনো ভুলে যাচ্ছ। ও, এই জন্য বুঝি আমার বউটা রাগ করেছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তারপর আমি নিচে গিয়ে আম্মুকে দেখলাম রান্না করে। আমি আম্মুর পাশে গিয়ে দাঁড়িয়ে আছি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আম্মু বলল, কি রে, কি হলো, এখানে দাঁড়িয়ে আছিস কেন? গিয়ে খাবার টেবিলে বস। আর তুষি কোথায়? আম্মু তোমার বৌমা নাকি খাবে না। কেন, কি হয়েছে? তোমার আদরের মেয়ে নাকি আমার হাতে ছাড়া খাবে না। কথাটা শুনে আম্মু আমার দিকে তাকিয়ে মিটি মিটি করে হাসছে। আমারও একটু লজ্জাই লাগলো। দেখেছিস বাবা, ও তোকে কতটা ভালোবাসে। জি আম্মু। আমি বলি কি, তুই ওকে মেনে নে বাবা। আমি জানি তুই শুধু আমার কথাই ওকে বিয়ে করেছিস, যা হবার তা তো হয়েই গেছে। ওর সাথে কোনো রকম রাগারাগি করিস না। আমি ওকে অনেক আগেই মেনে নিয়েছি। এই না হলে আমার ছেলে। আর একটা কথা বাবা, তুই ওকে কখনো কষ্ট দিস না, ও তোকে অনেক ভালোবাসে।
আম্মু, আমি সেটা অনেক ভালোভাবেই জানি। এখন তুমি আমাদের খাবারটা বেড়ে দাও। তোমার মেয়ে আবার গাল ফুলিয়ে বসে আছে। তারপর আম্মু আমাদের দুজনে খাবার বেড়ে দিল। আমি খাবারটা নিয়ে রুমে গেলাম। তুষি এখন সেখানেই বসে আছে। তারপর আমি খাবার রেখে ওয়াশরুমে গিয়ে হাতটা ধুয়ে এসে ওর সামনে বসে ভাত দেখে ওর মুখের সামনে ধরে বললাম, নাও এবার হা করো। তুষিও বাধ্য মেয়ের মতো আমার হাতে খেতে লাগলো। খাবার খাওয়ার সময় খেয়াল করলাম ও আমার দিকে কেমন মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। কয়েক লোকমার খেতেই ও আমাকে জিজ্ঞাসা করলো, তুমি খেয়েছো? না, তুমি আগে খেয়ে নাও, তারপর আমি খাবো। আমার হাত থেকে প্লেটটা নিয়ে টেবিলে রেখে তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আবার কি হলো তুষি? তুমি আমাকে এত ভালোবাসো? মারে, তুমি না কাল রাতে বললে আমি তোমাকে ভালোবাসি না, তাই একটু আধটু বাসার চেষ্টা করছি আর কি। কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর আমি বললাম, এইভাবে জড়িয়ে ধরে থাকলে খাবার খাবে কখন? এখন ছাড়ো আর লক্ষ্মী মেয়ের মতো খাবারটা খেয়ে নাও, কেমন? তারপর ও আমাকে ছেড়ে দিয়ে প্লেটটা নিয়ে আমাকেও খাইয়ে দিতে লাগলো। দুজনে খাবার খাওয়া শেষ করার পর তুষি প্লেটগুলো নিয়ে নিচে চলে গেল। আমি একটু রেস্ট নিতে শুয়ে পড়তে কখন যে চোখ দুটো লেগে গেছে বুঝতেই পারিনি। ঘুম ভাঙলো আম্মুর ডাকে। চোখ খুলে আমি দেখলাম তুষি আমার বুকের উপরে শুয়ে আছে। ওকে দেখতে বেশ মায়াবী লাগছিল। ঈশান, এই ঈশান, কি হলো? তোদেরকে যে তুষির বাসায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। তুষিকে নিয়ে রেডি হয়ে নিচে আয়। আম্মু, তুমি যাও, ওকে নিয়ে আসছি আমি। তুষি তখন আমাকে জড়িয়ে ধরেই আছে। আমি ওর কপালে একটা চুমু দিয়ে ওকে ডাকলাম, তুষি, এই তুষি, ওঠো, আম্মু ডাকছে তো। কি হয়েছে? ঘুমাতে দাও না গো, আমার খুব ঘুম পাচ্ছে। এখন আর না, তোমাদের বাসায় যেতে হবে, সে খেয়াল আছে? ওঠো না প্লিজ বউ। তারপর তুষি চোখ ডলতে ডলতে উঠে যেতে লাগলো। তখন আমি ওকে প্রশ্ন করলাম, তুমি কখন আসলে? যখন ঘুমিয়েছিলে তখন, তাই আর তোমাকে না ডেকে তোমার বুকে ঘুমিয়ে পড়েছিলাম। কথাটা বলে তুষি ফ্রেশ হতে চলে গেল। একটু পর দুজনে রেডি হয়ে আমাদের কিছু কাপড় চোপড় গুছিয়ে নিয়ে চলে আসলাম। দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আব্বু আম্মুকে বলে আমি তুষি ভাইয়া, তুষির আব্বু আম্মু অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ির সাথে ওনাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওদের বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেল। তারপর কলিং বেল দিতে ওদের বাসার কাজের মেয়েটা এসে দরজা খুলে দিল আর তুষির আম্মুকে উদ্দেশ্য করে বলল, খালামা, আপনারা আইসেন? আমি আপনাদের জন্যই বসে রয়েছি, আসেন ভেতরে আসেন। তারপর আমরা ভেতরে গেলাম। তখন খালামণি বলল, হ্যাঁ রে, রাতের খাবার রান্না করছিস তো? জি খালাম্মা, সবকিছু রান্না করা হয়ে গেছে। খালামণি ভাইয়াকে দেখিয়ে দিয়ে বলল, শোন, তুই কি ওকে আমাদের গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে আয়। জি খালাম্মা। তারপর কাজের মেয়েটা ভাইয়ার হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, ভাই আপনি আমার লগে আহেন। ভাইয়া চলে গেল। তখন শাশুড়ি মা তুষিকে বলল, তুষি, তুমি ঈশানকে নিয়ে তোমার রুমে যাও। জি আম্মু, যাচ্ছি। তারপর তুষি আমার হাত থেকে ব্যাগটা নিয়ে যেতে লাগলো, তার আমি ওর পিছনে পিছনে যেতে লাগলাম। এমনিতেও আমি ওর রুমটা আগে থেকে চিনতাম। তারপর আগে যাওয়া আর এখনকার যাওয়া তো এক হলো না, তাই না? তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর খালামণি এসে খাওয়ার জন্য ডেকে গেল। তখন তুষি বলল, আম্মু, তোমার জামাই ভালো লাগছে না, তুমি খাবারটা রুমে দিয়ে যাও। একটু পর খালামণি আসলো খাবার দিতে। ঈশান, কি হয়েছে বাবা? তোর শরীর খারাপ নাকি? না, তেমন কিছু না খালামণি। ঈশান, তুই এখনো আমাকে খালামণি বলিস কেন? আম্মু বলে ডাকতে পারিস না? আসলে খালামণি, অভ্যেস নেই তো তাই। তুমি চিন্তা করো না খালামণি, আস্তে আস্তে হয়ে যাবে। আবার খালামণি? আস্তে আস্তে কেন? এখন থেকেই বলতে হবে। জি আম্মু। তারপর শাশুড়ি মা চলে গেল। তখন আমি তুষির দিকে একটু রাগী দৃষ্টিতে তাকালাম। কি হয়েছে তোমার? এমন করে তাকিয়ে আছো কেন? তুমি আম্মুকে মিথ্যে কথা বললে কেন? নিচে গেলে তো আর তোমার হাতে খেতে পারতাম না, তাই। এত দুষ্টু বুদ্ধি আসে কোথা থেকে তোমার মাথায়? হ্যাঁ? তুষি একটা মুচকি হাসি দিল। তখন আমি ওকে বললাম, হাসো, আমার সামনে এসে বসো। তারপর দুজন দুজনকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে তুষি প্লেট রাখতে নিজে চলে গেল। বেশ খানিকটা আমি ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। তারপর ও আসছে না, তখন আমি ফোনটা নিয়ে বিছানায় হেলা দিয়ে শুয়ে শুয়ে গল্প লিখছিলাম। বেশ কিছুক্ষণ পর তুষি এসে বিছানায় উঠে আমার কাছে এসে হাত থেকে ফোনটা নিয়ে টেবিলের উপর রেখে দিয়ে তারপর আমার মুখে মাথা দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমি ওকে বললাম, আচ্ছা তুষি, তুমি সবসময় এমন পাগলামি করো কেন বলো তো? কই পাগলামি করি? আচ্ছা তুষি, আমি যদি কখনো না থাকি তখন তুমি এমনটা কার সাথে করবে? সবাই কোথায় যায়? কেন, সবাই যেখানে যায়। আমি বলছি যে আমি যদি কখনো মরে যাই তাহলে। কথাটা বলতেই তুষির মুখটা কেমন কালো হয়ে গেল আর ওর সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে উঠে ব্যালকনির দিকে চলে গেল।
তুষি, এই তুষি, আহা আমার কথাটা তো শোনো। ও আমার কোনো কথাই শুনলো না। বুঝতে পারলাম বাগদিটা আমার উপরে অভিমান করেছে। তাই আমিও উঠে গেলাম, গিয়ে দেখি তুষি শুধু নাক টানছে আর বারবার চোখ মুছছে। আমার আর বুঝতে বাকি রইল না, ও কান্না করছে। তখন আমি গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। ও আমাকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আর ও কানের কাছে মুখ নিয়ে বললাম, সরি বউ, আমি তো মজা করে বলেছি, কিন্তু বুঝতে পারিনি যে তুমি এতটা কষ্ট পাবে। বিশ্বাস করো, তোমাকে হার্ট করতে চাইনি তো আমি। প্লিজ বউ, আর কান্না করো না। এই কানে ধরছি, এমন ভুল আর কখনো হবে না। প্লিজ তুমি কান্না থামাও। তুই সামনের দিক থেকে পিছনে ঘুরে আমাকে বিদ্যুৎ গতিতে শক্ত করে জড়িয়ে ধরলো আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। ও আমাকে এতটা শক্ত করে ধরেছে যেন আমার বুকের সাথে মিশে যাবে। আরে বাবা, বললাম তো সরি, আর কখনো এমন করবো না। তুমি কান্না করলে আমারও যে কষ্ট হয় সেটা তোমাকে কি করে বোঝায় বলো তো। তারপর তুষিকে জোর করে ছাড়িয়ে নিয়ে চোখগুলো মুছে দিলাম। তুষি কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠলো, এমন কথা কখনো বলবে না। আচ্ছা বাবা, আর বলবো না, কিন্তু মানুষ কি চিরদিন কখনো বেঁচে থাকে? তোমার কিছু হওয়ার আগে আমি মরে যাব। আমি ওকে আর কিছু বলতে না দিয়ে ওর ঠোঁটগুলো বন্ধ করে দিলাম। কিভাবে বন্ধ করলাম সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমে তুষি রেসপন্স না দিলে একটু পরে ও থাকতে না পারে রেসপন্স করতে লাগলো। তুষি আমার শার্টের কলার ধরে আঁকতে আছে। 5 মিনিট হয়ে গেছে, আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই আমি ওকে ছেড়ে দিতে চাইলাম, কিন্তু আমাকে ছাড়ছে না। অনেক কষ্টে ওকে ছাড়িয়ে আমি হাঁপাতে বললাম, ওরা কি ও কিস করে নাকি? তুষি লজ্জিত হয়ে বলল, কেউ করে না, কিন্তু আমি করি। চলো এখন রুমে চলো, ঘুমাবে, অনেক রাত হয়েছে তো। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। এভাবে আমাদের দুষ্টু মিষ্টি খুনসুটির মধ্যে দিয়ে তুষিদের বাড়িতে 3টা দিন কেটে গেল। পরের দিন আব্বু বাসায় যাওয়ার জন্য দেখি গাড়ি পাঠিয়েছে। আসার সময় শাশুড়ি অর্থাৎ খালামণি আমাকে অনেক কথা বললো। আমি বললাম, আম্মু তুই চিন্তা করো না তো, আমি ওকে দেখে রাখবো। তারপর আব্বু আম্মুকে সালাম করলাম। তুষি তো ওর আব্বু আম্মুকে জড়িয়ে ধরে সে কি কান্না, কিছুতেই কান্না থামছে না। আম্মুকে অনেক বোঝান, তাও থামার নামগন্ধই নেই। ভাইয়া তো আগে থেকে গিয়ে গাড়িতে বসে আছে। আমি উপায় না পেয়ে বললাম, আচ্ছা তুষি, তুমি তাহলে থেকে যাও, যখন তোমার যেতে ইচ্ছেই করছে না আমাকে বলো, আমি এসে তোমাকে পরে নিয়ে যাব। এবার কান্না থামিয়ে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকালো। তারপর তুষি গিয়ে গাড়িতে বসলো। ভাইয়া ড্রাইভারের সাথে সামনে বসেছে আর আমি আর তুষি দুজনে পিছনে বসেছি। গাড়ির দরজা দিয়ে যতদূর সম্ভব তুষি ওর আব্বু আম্মুর দিকে তাকিয়েছিল। গাড়িটা একটু দূরে আসতেই আর যখন দেখা যাচ্ছিল না, তখন তুষি আবারও কান্না করা শুরু করলো। এবার আমার একটা হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে কাঁদছে। আমি ওকে আস্তে করে বললাম, আবার কি হলো? আর সামনে কিন্তু ভাইয়া আছে। আব্বু আম্মুকে ছেড়ে থাকতে হবে তো, তাই কষ্ট হচ্ছে। তাহলে এতদিন থাকলে কেমন করে? এখনকার থাকা আর আগের থাকা কি এখনো নাকি? তুষি কাঁদতে কাঁদতে বললো কথাটা। আমি তোমাকে বলেইছিলাম যে তুমি থাকো, তাহলে এখন আবার কান্না করছো কেন? কান্না থামাও, না হলে কিন্তু গাড়িটা ঘুরিয়ে তোমাকে আবার বাসায় রেখে আসবো। আমি একটু ধমকের সুরেই বললাম কথাটা। তুষি আমার কথা শুনে একটু থামলো। এরে এত কান্না করতে পারে কেমন করে, আমার মাথায় আসে না। কেউ জানলে আমাকে বলবেন তো। তারপর কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। এসে আম্মুর সাথে কথা বলে রুমে চলে গেলাম। একটু পর মাসুম ফোন করলো। কিরে ভাই, বিয়ে করে আমাদের ভুলে গেলি নাকি? কি যে বলিস না তুই, আর আমি একটু আগে তুষিদের বাসায় থেকে আমাদের বাসায় আসলাম। আমরা সবাই আড্ডা দিচ্ছি, তুই কি আসবি? আচ্ছা তোরা থাক, আমি কিছুক্ষণের মধ্যে আসছি, কেমন? বলে ফোনটা কেটে দিয়ে তুষিকে ডাকলাম। তুষি, এই বউ, কই তুমি? আমার ডাকে তুষি নিচে থেকে দৌড়ে উপরে আসলো। কি হয়েছে, তোমার কিছু লাগবে? না শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, কেমন? তুমি কিন্তু কোন রকম পাগলামি করবে না, হ্যাঁ? বলে ওর কপালে একটা চুমু দিলাম। সাবধানে যেও, কেমন? আর তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা বাই। তারপর নিচে আসতেই আম্মু জিজ্ঞাসা করলো, ঈশান কোথায় যাচ্ছিস? আম্মু মাসুম ফোন দিয়েছিল, তাই ওদের সাথে একটু যা, কিন্তু তাড়াতাড়ি ফিরবি। তোর আব্বু বাসায় এসে যদি তোকে না দেখে তাহলে কিন্তু অনেক রাগ করবে। নতুন বিয়ে করেছিস, তাই ঘোরাঘুরি একটু কম কর। জি আম্মু। তারপর বাইকটা নিয়ে কিছুক্ষণের ভিতরেই হারামিগুলোর কাছে চলে আসলাম। দেখি সবাই বসে আছে, তাই আমিও বাইকটা দেখে ওদের সাথে যোগ দিলাম। তো মামা কেমন? তুমি তো শ্বশুরবাড়িতে খেয়ে দিয়ে চেহারা ঘুরিয়ে ফেলেছ। তোদের খালি আর কি, তাই না? আচ্ছা শোন, কাল কি কলেজে আসবি? হ্যাঁ আসবে। তারপর ওদের সাথে আড্ডা দিয়ে দিতে কখন যে রাত হয়ে গেছে খেয়ালই করিনি। আড্ডা শেষ করে যখন উঠলাম তখন মোবাইলটা হাতে নিয়ে দেখি 9টা বাজে আর আম্মুর 30টা মিসড কল। তুষির 50 বার আর আম্মুর 10 বার।
আরে আজকে খাইছে আমাদের। তারপর বাইকটা স্টার্ট করে অনেক স্পিডে চালিয়ে বাসায় চলে আসলাম। এসে কলিং বেল দিতেই টুসি এসে দরজাটা খুলে দিয়ে রুমে চলে গেল। আমিও যে রুমের দিকে যাবো তখন আব্বু বলল, ঈশান দাঁড়াও, কোথায় গিয়েছিলে? আমি ভয়ে ভয়ে বললাম বন্ধুদের সাথে দেখা করতে। আচ্ছা, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? কয়েকটা দিন হলো বিয়ে করেছিস, তুই নতুন বউকে ঘরে রেখে বাইরে আড্ডা দিচ্ছিস। জানিস তোর আম্মু আর তুই কতটা টেনশন করছিল, আর কতবার তোকে ফোন করেছিল দেখতো। আব্বু ফোনটা সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। তারপর আব্বু আরো কিছুক্ষণ বকাবকি করে চলে গেল। আচ্ছা ঈশান, তোর কি কখনো আটকে হবে না? যাবার সময় তোকে বারবার বলে দিলাম তাড়াতাড়ি ফিরিস, আর তুই কি করলি? সেই রাত করেই বাসায় আসলি। সরি আম্মু, আমি বুঝতে পারিনি। জানিস আমার কত টেনশন হচ্ছিল? আমার কথা বাদই দিলাম, তুষির কথা একবারও কি মনে পড়েনি তোর? মেয়েটা এখন পর্যন্ত খায়নি। আব্বু আর কখনো এমন হবে না। যা গিয়ে তুষিকে নিয়ে খেতে আয়, টেবিলে খাবার দেওয়া আছে। কথাটা বলেই আম্মু চলে গেল। আমি রুমে চলে আসলাম। এসে দেখি তুষি উল্টো দিকে ঘুরে শুয়ে আছে। বুঝতে পারছি যে ও প্রচন্ড পরিমাণে রেগে আছে। এখন যে কি করি, কিভাবে ওর অভিমান ভাঙাই? বিছানায় বালিশও 2টা। আমি ওর কাছে গিয়ে বসলাম আর ওকে ডাকলাম, বউ, এই বউ, আমার না অনেক খিদে পেয়েছে। বউ, ও শোনা বউ, তুমি আমার উপর রাগ করেছো তাই না? বিশ্বাস করো কখন যে রাত হয়ে গেছে খেয়ালই করিনি, তাই দেরি হয়ে গেছে। আর তুমি নাকি এখনো খাওনি। চলো খাবে, চলো। আমি কারো বউ না, আর তোমার খিদে পেয়েছে সেটা আমাকে বলছো কেন? আমি কারোর উপর রাগ করিনি। রাগটা যখন আমার উপর, তো আমার উপরই দেখাও না, খাবারের উপর কেন দেখাচ্ছ? চলো খাবে, চলো। বলে আমি ওর একটা হাত ধরে টান দিলাম, আর ওর সাথে সাথে এক ঝটকে ছাড়িয়ে নিল। টুসি, এই বউ দেখো, তুমি যদি না খাও তাহলে আমিও কিন্তু খাবো না। আমার খিদে নেই, তুমি খাবে না খেলে না খাবে, তাতে আমার কি? আমি কি হই তোমার? সত্যি কিন্তু আমিও খাবো না। টুসি আর কোনো কথা বললো না। বুঝতে পারলাম এইভাবে হবে না, তাই আমি ওকে কোলে তুলে নিলাম। ছাড়ো আমাকে। কথাটা বলেই ছটপট করতে লাগলো, তাই আমি ওকে ধমকে শুরু বললাম, একদম নড়াচড়া করলে কোল থেকে ফেলে দেবো। তাই কথা না বাড়িয়ে আমার গলা জড়িয়ে ধরে থাকো। ফেলে দেওয়ার কথা শুনে ও আমার গলা 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর আমি ওকে নিচে খাবার টেবিলের কাছে এনে নামিয়ে দিয়ে চেয়ারে বসে পড়লাম। তুষিও বসে পড়লো। তারপর আমি খাবার বেড়ে এনে ওর পাশে একটা চেয়ারে বসে খাইয়ে দিতে লাগলাম। কিন্তু আজকে তুষি আমাকে খাইয়ে দিচ্ছে না। একটু পর তুষি আমাকে খাইয়ে দিতে 1 লোকমা ভাত আমার মুখের সামনে ধরে বলল, নাও হা করো। আমি বললাম, না আমি খাবো না, খিদে নেই আমার। রাগ আমি করি আর সেই রাগ উল্টো উনি আমার উপর দেখায়। অন্যদিকে দূর থেকে দাঁড়িয়ে ঈশানের আম্মু ওদের দুজনে কাণ্ড দেখছিল আর মিট মিট করে হাসছিল। তুমি যদি না খাও তাহলে কিন্তু আমিও খাবো না। এবার আমিও হাঁ করলাম আর বললাম, কই দাও। তারপর খাওয়া শেষে রুমে এসে আমার দুজনকে প্রতিদিনের মতো জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। পরের দিন সকালে তুষি ডাকে ঘুম ভাঙলো। আই ওঠো, কলেজে যাবে না? ঈশান ওঠো বলছি। আমি ঘুম ঘুম চোখে বললাম, প্লিজ বউ, আর একটু ঘুমাতে দাও না। তারপর আমি ওকে টান দিয়ে আমার বুকের উপরে এনে জড়িয়ে ধরে বললাম, তুমি আমার সাথে ঘুমাও তো। আই ছাড়ো না, দরজা খোলা আছে তো, কেউ এসে দেখে ফেলবে। আগে কিছু দাও, তারপর ছাড়বো। এখন না, রাতে। এখনই দিতে হবে, না হলে তো ছাড়ছি না। তারপর তুষি আমার কপালে, গালে আর ঠোঁটে অনেকগুলো ভালোবাসা দিয়ে তারপর বলল, এখন তো ছাড়ো, আর যাও ফ্রেশ হয়ে খেতে আসো। আমিও উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে তারপর নিচে আসলাম। তারপর খাবার টেবিলে বসতেই তুষি আমাদেরকে খাবার দিতে লাগলো। তখন আম্মু বলল, তুষি, তুই কলেজে যাবি না? জি আম্মু। তাহলে তুইও বস, খেয়ে নে, আমি সবাইকে বেড়ে দিচ্ছি। আম্মু আমি পারবো। তুষি আম্মুর কথা মতো আমার পাশে বসে খেতে লাগলো। খাওয়া শেষ করে আব্বু আম্মুকে বলে কলেজের জন্য বেরিয়ে পড়লাম। তারপর কলেজে গিয়ে সোজা আড্ডার জায়গায় গেলাম। দেখলাম আজও তৃষা এসেছে। তখন আমি বললাম, কি রে তুই এতদিন কোথায় ছিলি, আর তোর ফোন বন্ধ ছিল কেন? ফোনটা হারিয়ে গেছে তাই। ভাবি কেমন আছেন? জি ভাইয়া ভালো, আপনারা সবাই কেমন আছেন? সবাই একসাথে বলল ভালো। তখন তৃষা বলল, ভাবি মানে? ও, তোকে তো বলতে ভুলে গেছি, আমাদের ঈশানের সাথে তুষি ভাবির বিয়ে হয়েছে। কথাটা শোনার সাথে সাথে তৃষার মুখটা কেমন যেন কালো হয়ে গেল। ভাবি বিয়ের দিন কিন্তু আমার খেতে পারিনি, তাই আজকে আমাদের ট্রিট দিতে হবে। এই সারা ট্রিট মানে? বিয়েতে তো এক একটা এমন ভাবে খেয়েছিস মনে হলো 1 মাস না খেয়েছিলি, আবার বলছিস যে ট্রিট দিতে হবে।
তা বললে তো শুনছি না। আমরা তো আজ তোমার কোনো কথাই শুনবো না মামা। আমরা ভাবির সাথে কথা বলছি, মাঝখানে তুমি কথা বলবে না। আমি না থাকলে ভাবিটা আসলো কোথা থেকে? হ্যাঁ, আমি খেয়াল করলাম তৃষা কোনো কথা বলছে না। ওকে ভাইয়া, আমি আপনাদের ট্রিট দেবো, চলেন। তারপর সবাই মিলে গিয়ে ক্যান্টিনে বসলাম। তারপর যে যার মতো অর্ডার করতে লাগলো। তৃষা কিছু অর্ডার করছে না দেখে আমি বললাম, কি রে তৃষা, তোর আবার কি হলো? তুই তো কিছুই অর্ডার করলি না। তো করলেই হবে। ও যে মন খারাপ সেটা আমি বেশ বুঝতে পারছি, আর মন খারাপের কারণটাও আমার অজানা নয়। কিন্তু আমি আপনাদেরও তো আগেই বলেছি যে আমি নিরুপায়, কিছু করার মতো উপায়ই আমার ছিল না। এবার আমরা কয়েকটা ক্লাস করে বাসায় চলে আসলাম। আসার সময় তুষি আমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তখন আমি ওকে বললাম, কি হলো, ভয় লাগছে? না, ভালো লাগছে তাই ধরেছি। এবার তুষি আমার কানের কাছে মুখ এনে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু আমার জান পাখি। তারপর তুষির সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। দুজনেই ঘরে চলে গেলাম। আমি ব্যাগটা রেখে ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছাড়তেই মনে পড়লো আমি তো কাপড় চোপড় কিছুই আনিনি। কোন রকমে গোসলটা সারলাম। তারপর তুষিকে ডাকলাম, এই তুষি শোনো না, আমাকে টাওয়ালটা দিয়ে দাও তো, আমি ভুলে কিছুই আনিনি। যাই। কথাটা বলে তুষি টাওয়ালটা এগিয়ে দিয়ে বলল, কই নাও। আমি ওয়াশরুমের দরজা খুলে টাওয়ালটা নিতেই যাব, তখনই আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি কাজ করলো। আমি তুষির হাত ধরে এক টান দিয়ে ওয়াশরুমের মধ্যে নিয়ে আসলাম। ঢাল সামলাতে না পেরে তুষি আমার বুকের উপরে এসে পড়লো। ঈশান, কি করছো? ছাড়ো না, দরজা খোলা আছে, কেউ এসে পড়বে তো। কথাটা বলেই তুষি চলে যেতে গেলে ঈশান পিছন থেকে ওকে আবার জড়িয়ে ধরলো। ওর পেটে হাত দিয়ে স্লাইড করতে ও যেন কেঁপে উঠলো। তুষি ঘাড়ে কয়টা কিস করতে ও কেঁপে কেঁপে উঠছিল। নিঃশ্বাসগুলো ভারী হয়ে আসছিল। ঈশানের প্রতিটা স্পর্শে ও যেন পাগল হয়ে যাচ্ছিল। হঠাৎ তুষি সামনের দিকে ঘুরে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরলো। তুষি ঘন ঘন নিঃশ্বাস ফেলছিল। তখন আমি বুক থেকে ওর মুখটা তুলে দেখি তুষি ওর চোখগুলো বন্ধ করে আছে, আর ওর ঠোঁটগুলো কাঁপছে। তখন আমি ওর মুখের দুপাশে হাত দিয়ে চার ঠোঁট এক করে দিলাম। তুষি আমার চুলগুলো দুই হাতে মুঠো করে ধরে পাগলের মতো কিস করতে লাগলো। যখনই আমি ওর কোমরে এক হাত দিয়ে আমার সাথে ওকে মিশিয়ে নেবো, তখনই তুষি আমার ঠোঁটে কামড় দেয়। হঠাৎই আমার ঘোর কাটে। ঘোর কাটতেই মনে হলো, না না, এ আমি কি করছি। সাথে সাথে আমি ওকে এক ঝটকায় ছাড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়লাম। আর তুষি ঘটনার আকস্মিকতায় সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর আমি সেখান থেকে এসে ভেজা কাপড় পাল্টে বাইরে চলে আসি। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, একটু আগে আমি কি ভুলটা না করতে যাচ্ছিলাম। আসলে আমি নিজের ওপরই কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। অন্যদিকে তৃষার বাসায় এসে ওর রুমের সবকিছু ভাঙচুর করে শুরু করে দেয়। ঈশানের যে বিয়ে হয়েছে সেটাও কিছুতেই মানতে পারছিল না। কিছু ভাঙার শব্দে তৃষার আম্মু আসে আর বলে, কি মা, কি হয়েছে তোর? এভাবে পাগলামি করছিস কেন? আর ঘরের এই অবস্থা করেছিস কেন? আম্মু, আমি ঈশানকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচতে পারবো না। কথাটা বলে ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তখন তৃষার আম্মু বলে, এসব কি বলিস তুই? এটা কি করে সম্ভব? ঈশানের তো বিয়ে হয়ে গেছে। আমি কিছু জানি না, আমি শুধু ওকে চাই। পাগলামি করিস না। তুই যদি ওর বিয়ের আগে আমাদের বলতি, তাহলে আমরা ওর আব্বু আম্মুর সাথে কথা বলতাম। কিন্তু এখন তুই যেটা চাইছিস সেটা অন্য কারো। তোর এই অন্যায় আবদার কি করে পূরণ করি? তাই ভালো এসব বাদ দে। আমি কিছু জানি না, আমি শুধু ঈশানকেই চাই। এসব পাগলামি করিস না। ভালোবাসা কখনো একতরফা হয় না। আর দরকার পড়লে আমি তোকে ওর চাইতে ভালো ছেলে এনে দিব। না আম্মু, আমি শুধু ওকেই চাই। তৃষার আম্মু ওর এই অন্যায় আবদার মানতে না পেরে সেখান থেকে উঠে চলে যায়। আর তৃষা মনে মনে ভাবছে, ঈশান তুমি শুধু আমার, আর অন্য কারণ না। অন্যদিকে তুষি ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভাবছে, ঈশানের ঠোঁটে কামড় দেওয়ায় হয়তো ওর উপর রাগ করেছে। তারপর তুষি গোসল করে বাইরে আসে, দেখে ঈশান নেই। ভাবে হয়তো বাইরে গেছে। ও আসলে ওকে সরি বলে দেবো। দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়, তবু ঈশান বাসায় আসেনি। এবার তুষি চিন্তা হতে থাকে। অনেকবার ফোনে ট্রাই করেছে, কিন্তু ফোনটা বন্ধ বলছে। তুষির চোখের কোণে পানি জমে গেছে, মনে হয় এখনই কান্না করে দেবে। আর ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। সাথে সাথে গিয়ে তুষি দরজাটা খুলে দেয়। ঈশান কিছু না বলে রুমের দিকে পা বাড়ায়। তখন তুষি বলে, তুমি গিয়ে ফ্রেশ হও, আমি তোমার খাবার দিচ্ছি। তুষি খাবার নিয়ে রুমে যায়। গিয়ে দেখে ঈশান রুমে নেই। তখন খেয়াল করে ব্যালকনিতে কে যেন দাঁড়িয়ে যাচ্ছে। তুষি খাবারগুলো রেখে সেখানে যায়। গিয়ে ঈশানকে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলে, আই এম সরি ঈশান, বিশ্বাস করো আমি তখন ইচ্ছে করে তোমার ঠোঁটে কামড় দেইনি, সরি। তুষির কান্না করা দেখে ঈশানের বুকের ভেতরটা কেঁপে ওঠে। ও কান্না করলে যে ঈশানের বড্ড কষ্ট হয়, কারণ ঈশান ওর পিচ্ছি বউটাকে যে ভালোবেসে ফেলেছে। এবারও পিছন থেকে সামনের দিকে ঘুরে তুষির দু গালে হাত দিয়ে বুড়ো আঙ্গুলগুলো দিয়ে ওর চোখের পানিগুলো মুছে দেয় আর বলে,
এই পাগলি, কাঁদছো কেন? আমি তখনকার জন্য একটু রাগ করিনি। আর সরি তো আমার তোমাকে বলা উচিত, কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম আমাদের মাঝে এখন তেমন কোনো সম্পর্ক হবে না। আসলে আমি নিজে কন্ট্রোল করতে পারিনি। প্লিজ বউ, আর কান্না করো না। ওর কপালে একটা চুমু দিয়ে তারপর ওকে বুকে জড়িয়ে নিলাম। না হলে যে ওর কান্না থামবেই না সেটা আমি খুব ভালোভাবে জানি। কিছুক্ষণ পর আমি ওকে বললাম, জাহান পাখি আমার, অনেক খিদে লেগেছে। তুষি আমাকে ছেড়ে দিয়ে বললো, খেতে তো পাবি, দুপুরে তো মনে হয় কিছুই খাওনি। তুমি মনে হয় খুব খেয়েছো। আমি জানি আমার বউটা আমাকে এত ভালোবাসে যে আমাকে রেখে কখনো খাবে না। আসো, খেতে আসো। বলেই তুষি আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল। তারপর টেবিলের উপর থেকে খাবার এনে আমাকে আজকে আগেই খাইয়ে দিতে লাগলো। আমি ওকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমানোর সময় তুষি আমার বুকে শুয়ে আছে। তখনও বললো, ঈশান, আয় ঈশান। বলছি শোনো না। শুনছি তো। আমার একটা জিনিস চাই তোমার কাছে, বলো দেবে? কি জিনিস চাও বলো? আমার না খুব লজ্জা করছে। থাক, এত লজ্জা পেলে আর বলতে হবে না। কি হলো বলবা, নাকি আমি ঘুমাবো? আমার অনেক ঘুম পাচ্ছে। আয় না, দাঁড়াও বলছি। ঈশান, আমার না লাগবে। কি লাগবে বলো তো? আচ্ছা, তখন থেকে এমন ঘুরায় পেঁচায় কথা বলছে কেন? তারপর তুষি লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আমার একটা বাবু লাগবে। বলেই আমার বুকে মুখ লুকোলো। আমি ওর কথা শুনে কি উত্তর দেবো ভেবে পাচ্ছি না, যে নিজেই একটা বাচ্চা, তার নাকি আবার বাচ্চা লাগবে। তারপর আমি ওকে বললাম, আমাদের বিয়েটা তো আম্মু আরো পরে দিতে চেয়েছিল, তাই না? কিন্তু শুধু তোমার কথা ভেবে এত আগে বিয়েটা দিয়েছে। আর এখন তুমি মাত্র ফার্স্ট ইয়ারে পড়ো, সামনে তোমার পরীক্ষা। এখন যদি আমরা বাবু নিই তাহলে তো তোমার আমার বাবু সামলাতে হবে নাকি? পড়ালেখা করবা কখন? তাছাড়া বড় ভাইয়া এখনো বিয়েই করেনি। এখন যদি আমরা বাবু নিই তাহলে বিষয়টা কেমন দেখায় না বলো? তাই আমি বলি কি, 2টা বছর পর নিলে হয় না? তার মানে তুমি আমার কথা রাখবে না? আরে শোনো বউ, রাগ করো কেন, একটু বোঝার চেষ্টা করো। 2টা বছর পর নিলে ততদিনে তোমার এইচএসসি পরীক্ষাটাও শেষ হয়ে যাবে, আর হয়তো ভাইয়ের বিয়েটাও হয়ে যাবে। তখন দরকার পড়লে আমার বউটাকে একটা ক্রিকেট টিমের ক্যাপ্টেন করে দেবো, কেমন? তাই আমি বলি কি, এখন ভাব না নিলেই ভালো হয়। আমাদের বিয়ে যখন হয়েছে, আব্বু আম্মু তো আমরা হবই, তাই না? তুষি কোনো কথা বলছে না, তাই আমি ওকে বললাম, তুষি, আমি তোমার সব কথা শুনি, তাই না? তাহলে তুমি আমার এই একটা কথা রাখো প্লিজ, লক্ষ্মীটি। বলে ওর কপালে একটা চুমু দিলাম। আচ্ছা ঠিক আছে। এই তো লক্ষ্মী বউ আমার, বলে ওকে আরো শক্ত করে জড়িয়ে দিলাম। আসলে এখন বাবু না নেওয়ার আরো একটা কারণ রয়েছে, সেটা হলো আমি ওকে এই কয়েকটা দিনে অনেক ভালোবেসে ফেলেছি। আর ওর বয়সটাও এখন কম, তাই আমি চাই না এখন বাবু নিতে গিয়ে ওর কিছু হয়ে যায়। সেটা কখনোই আমি সহ্য করতে পারবো না। এভাবে আমাদের ভালোবাসার খুনসুটির মধ্যে দিয়ে কেটে গেছে অনেকগুলো দিন। আর তুষির বাচ্চা মেয়েটা দিন দিন বেড়েই চলেছে। তুষির আর আমার ফার্স্ট ইয়ারের পরীক্ষাটাও শেষ হয়ে গেছে। আমি এমনিতেই তেমন ভালো স্টুডেন্ট না, কিন্তু তুষি স্কুলের টপার। আমার সাথে সাথে ওর রেজাল্টটাও খারাপ হয়েছে, তার জন্য ওর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমার আছে, ও বরাবর ভালো করুক সেটা চেয়েছিলাম। কিন্তু ওর এই পাগলামির কারণে আজকে রেজাল্ট খারাপ হলো। তাই আমি সিদ্ধান্ত নিলাম, যে করেই হোক ওকে বোঝাতে হবে। সেদিন রাতে খাবার খাওয়ার পর আমি রুমে শুয়ে আছি। একটু পর তুষিও আসলো। ও আসতেই আমি উঠে বসলাম। তারপর ওকে আমার সামনে বসতে বললাম। তুষি আমার সামনে বসলো। তখন আমি ওকে বললাম, তুষি, আমি তোমাকে কিছু কথা বলবো, কথাগুলো মন দিয়ে শুনবে, কেমন? আচ্ছা বলো। আচ্ছা তুষি, তুমি কি দিন দিন বড় হচ্ছ না ছোট হচ্ছ বলো তো? কেন হঠাৎ এমন প্রশ্ন করছো কেন? আমি যা বলছি আগে সেটার উত্তর দাও। বড় হচ্ছি। কিন্তু তোমার এই বাচ্চামি স্বভাবের কারণে তো তা মনে হয় না। তুষি, তুমি তো স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিলে, কিন্তু এখন তোমার রেজাল্ট দেখেছো? এমনটা কিন্তু আমি তোমার কাছ থেকে আশা করিনি। আমি চাই তুমি বরাবরের মতোই ভালো করো। আমি কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো? মানে তোমার এই পাগলামিটা কমিয়ে দিয়ে পড়ালেখায় মনোযোগ দিতে হবে। তার মানে আমার ভালোবাসাটা কি তোমার কাছে পাগলামি মনে হয়? তুষি, আমি কিন্তু সেটা বলিনি। আমি বলছি আমি তোমারই থাকবো, তুমি শুধু তোমার পড়ালেখার উপর মনোযোগ দাও। এখন তো আর আমাকে ভালো লাগে না, তাই না? সেজন্য আমার কাজগুলো তোমার কাছে পাগলামি মনে হয়। তুষি, তুমি কিন্তু বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাচ্ছ। এখন তো আর আমার কোনো কথাই তোমার ভালো লাগে না, আমি তো পুরনো হয়ে গেছি। তুষি, ওর গালে আমি ঠাস করে একটা চড় মেরে দিলাম। তুমি আমাকে মারলে? মারবাই তো, তুমি তো আর আমাকে ভালোবাসো না। কথাটা বলেই তুষি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। এইটা আমি কি করলাম? যাকে আমি ভালোবাসি তাকে রাগের মাথায় তার গায়ে হাত তুললাম।
আর কিচ্ছু ভাবতে পারছি না। বাইকের চাবিটা আর ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। তারপর মাসুমকে একটা ফোন করে আসতে বললাম। তুষির গায়ে হাত দিয়ে এখন নিজের কাছেই খারাপ লাগছে। ও না হয় একটা ভুল করেই ফেলেছে, কিন্তু ওর সাথে সাথে আমিও একই ভুল করলাম। অন্যদিকে তুষি বিছানায় শুয়ে শুয়ে শুধু কান্না করেই যাচ্ছে। কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর ঈশান ওদের আড্ডার জায়গায় চলে আসে। আজকে কিছু ভালো লাগছে না ওর, তাই আসার সময় এক প্যাকেট সিগারেট নিয়ে এসেছিল। তার থেকে একটা নিয়ে ধরিয়ে খেতে লাগলো। আসলে ও এইসব তেমন খায় না খুব একটা, যখন খুব ইচ্ছা হয় বা বেশি মন খারাপ থাকে তখনই খায়। এরই মাঝে মাসুমও চলে আসে। এসে ওর সিগারেট খাওয়া দেখে প্রশ্ন করে, কি রে, তুই এমন সময় এখানে ডাকলি? আর কি এমন হয়েছে যার জন্য সিগারেট খাচ্ছিস? মাসুম খুব ভালোভাবে জানে যে ওর মন খারাপ থাকলে খায়, তাছাড়া সচরাচর ওকে সিগারেট খেতে দেখা যায় না। ঈশান কোনো কথা না বলে শুধু সিগারেটে একের পর এক টান দিয়েই যাচ্ছে। কি রে, কি হয়েছে বলবি তো নাকি? আচ্ছা বস, বলছি। তারপর আমি ওকে সব খুলে বললাম। সব কথা শোনার পর মাসুম বলল, তুষির গায়ে হাত দিয়ে কিন্তু তুই মোটেও ঠিক করিসনি। ও নয় ছোট, কিন্তু তুই যে ছোট না, তার রাগের মাথায় ভুল একটা কথা বলে ফেলেছে, তাই বলে তুই ওর গায়ে হাত দিবি? কি করবো বল, দিন দিন ওর পাগলামিটা বেড়েই চলেছে। আমি ওকে একটা কথা বলেছি আর ও সেটাকে ঘুরিয়ে অন্য মানে বের করলো। তার রাগের মাথায় হাত তুলে ফেলেছি। মাসুমের সাথে কথা বলতে বলতে প্রায় রাত 3টা বেজে গেছে, সেটা ঈশান খেয়ালই করেনি। তারপর মাসুম বলল, শোন, এখন বাসায় যা, আর বাসায় গিয়ে তুষিকে সরে বলে দিস স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু কথা কাটাকাটি হতেই পারে, তাই বলে তুই শুধু আমার ডাক করে থাকলে হবে না। যা, গিয়েও রাগ ভাঙা। আচ্ছা ঠিক আছে। মাসুমের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে বাসার যে দ্বিতীয় চাবিটা আছে সেটা দিয়ে দরজা খুললাম। তারপর ভিতরে গিয়ে আমার রুমের দিকে পা বাড়ালাম। গিয়ে দেখি তুষি কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। তাই ওকে না রেখে আমি ওর পাশে শুয়ে পড়লাম। সকালে না হয় সরি বলে দেবো, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। কারণ তুষিকে বুকের মাঝে নিয়ে ঘুমানোটা আমার একটা অভ্যেসে পরিণত হয়েছে। তাই আমি ওর দিকে চেপে ওকে আমার বুকে এনে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে খেয়াল করলাম তুষি আমার কাছে নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি কলেজের সময় হয়ে গিয়েছে। প্রতিদিন তুষি আমাকে ঘুম থেকে ডেকে তোলে, কিন্তু আজ একবারও ডাকলো না। সামান্য একটা চর মারাতে এত রেগে যাবে ভাবতেও পারিনি। কথাগুলো ভাবতে ভাবতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নিচে গেলাম। গিয়ে সেখানেও তুষিকে পেলাম না। তাই আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু তুষি কোথায়? কেন, ও তোকে বলেনি ওর আজ ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই একটু আগেই চলে গেছে? এখন যদি আম্মুকে বলি যে ও আমাকে কিছুই বলেনি, তাহলে আম্মু হয়তো বুঝতে পেরে যাবে আমাদের মাঝে কিছু একটা হয়েছে। তাই আমি বললাম, ও হ্যাঁ বলেছে। তুই বস, আমি তোকে খাবার দিচ্ছি। আচ্ছা দাও। খাবার টেবিলে বসতেই আম্মু খাবার বেড়ে দিল। আমি খাচ্ছি আর ভাবছি মেয়েটা হয়তো বা আমার উপর এখনো রেগে আছে, তাই হয়তো না খেয়েই কলেজে চলে গেছে। আম্মু তুষি খেয়ে গেছে নাকি না খেয়ে গেছে? খেয়ে গেছে। কথাটা শুনে আমার একটু খারাপই লাগলো। যে মেয়ে আমি খাইয়ে না দিলে খাই না, সামান্য একটা চড় মারার কারণে সে আমার উপরে এত রেগে আছে। খেতে ইচ্ছে করছে না, তবুও কোনো রকমে খেয়ে রুমে চলে আসলাম। তখনই দেখি তবু ফোন করেছে। আমি রিসিভ করলাম। হ্যাঁ তবু বল। কি রে, কলেজে আসবি না? তোর জন্য আমরা ক্লাস না করে বসে আছি, আর তোরই দেখা নেই। ভালো লাগছে না, তাই যেতে ইচ্ছে করছে না। তখনই মাসুম তবুর হাত থেকে ফোনটা নিয়ে বলল, তুই এক্ষুনি কলেজ যাই, তোর সাথে কথা আছে। আচ্ছা আচ্ছা আসছি। কি আর করার, ভাবলাম ওদের সাথে একটু দিয়ে আড্ডা দিয়ে আসি, তাহলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। তাই কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। গিয়ে দেখি সবাই মিলে ক্যান্টিনে বসে আছে। তারপর আমি গিয়ে ওদের সাথে বসলাম। আবার মন খারাপ দেখে সিএম জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছে তোর? কই না তো কিছু না। ঈশান, তোদের মাঝে সমস্যাটা কি ঠিক হয়নি? আজকে দেখলাম তুই সে একাই কলেজে আসলো। তেমন কিছু না। তাহলে কেমন কি সেটা তো বল। মাসুমকে বলেছিস আর আমাদের কাছে বলতে চাচ্ছিস না। আমাদেরকে কি তুই বন্ধু মনে করিস না? এটা কোনো কথা বললি? আচ্ছা শোন তাহলে। তারপর ওদের জোড়াজুড়িতে সব ঘটনা খুলে বললাম। ঈশানে কথা বলার সময় তৃষা শুধু মনে মনে বলছিল, তুষি এবার একবারের জন্য ঈশানকে তোমার কাছ থেকে আলাদা করে ফেলবো। ঈশান শুধুই আমার, কোনো কারো নয়। মাঝখান থেকে তুমি এসে আমাদের মাঝে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছ। তুই সেই ঈশানকে ভালোবাসে, সেটা ওরা কাজিনকে বলে, আর তখনই ওর কাজিন ওকে বলে তুই কোনো চিন্তা করিস না, ওদের সম্পর্কে ফাটল ধরানোর জন্য আমার কাছে একটা বেস্ট প্ল্যান আছে। তারপর ও তৃষাকে প্ল্যানটা বলে। শুনে তৃষা বলে, এতে কাজ হবে তো?
ওর কাজিন বলে কাজ হবে মানে 100% কাজ হবে, এখন শুধু সময়ের অপেক্ষা। তৃষা মনে মনে একটা শয়তানি হাসি হাসে আর বলে এতদিন পর সেই সময়টা হয়েছে, এই সুযোগটা নষ্ট হতে দিই কি করে। তাই তৃষা সবার আড়ালে ওর কাজিনকে মেসেজ করে ওদের কলেজের সামনে আসতে বলে আর বলে আমরা এতদিন যে সময়টার অপেক্ষায় ছিলাম এখন সেই সময়টা এসেছে, তাই তুই তোর কাজে লেগে পড়। তৃষা আগে থেকে ওর কাজিনকে তুষির ছবি দেখিয়েছে, তাই ও তাড়াতাড়ি কলেজের সামনে এসে অপেক্ষা করতে থাকে কখন তুষি বের হবে। এতদিন ফলো করেছে কিন্তু সুযোগ পায়নি, কারণ ঈশান ওকে কখনো একা ছাড়েনি। এদিকে তুষিরও ক্লাস করতে ভালো লাগছিল না, তাই ও 3টে ক্লাস করে ফ্রেন্ডের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় যাওয়ার জন্য বের হয়। কলেজ গেটের বাইরে আসতেই তৃষার কাজিন তুষির পিছন পিছন যেতে থাকে আর বাজে বাজে কথা বলতে থাকে। তুষি খুবই খারাপ লাগছিল। এই বিষয়টা দূর থেকে লক্ষ্য করে তুষির ক্লাসমেট, সেই ছেলেটা যাকে ঈশান ওর খেয়াল রাখতে বলছিল, ও দেরি না করে তখন ঈশানকে ফোন করে সব বলে। এমনিতে ঈশানের মন খারাপ ছিল, আর এমন কিছু শুনে ওর মাথাটা গরম হয়ে যায়। ছেলেটা ঈশানকে তাড়াতাড়ি আসতে বলে। তখন ঈশান আসছি বলে উঠেই ওরা যেখানে যেখানে যাওয়ার জন্য পা বাড়ায়, আর তবু জিজ্ঞাসা করে কি রে, কোথায় যাচ্ছিস? একটা ছেলে তুষিকে ডিস্টার্ব করছে। কথাটা বলে ঈশান দৌড়ে যেতে থাকে, পিছনে পিছনে সবাই আসতে থাকে। তৃষা সেখানেই বসে ভাবতে থাকে এখন কাজটা ঠিক মতো হলে হয়। তারপর ঈশান কলেজের বাইরে আসতে দেখে একটা ছেলে তুষিকে উড়না ধরে টানছে। এটা দেখে ঈশানের মাথায় রাগ উঠে যায়। এবার যখনই ছেলেটা তুষির হাত ধরতে যাবে তখন ঈশান ওর পাশে গিয়ে দাঁড়ায় আর বলে এই যে ভাই, আপনাকে ডিস্টার্ব করছেন কেন? ভদ্রভাবে কথাটা বলে। ঈশানের কণ্ঠ শুনে তুষি যেন প্রাণ ফিরে পায়। ও দৌড়ে গিয়ে ঈশানের পিছনে দাঁড়ায়। তুষির চোখ দুটো ছল ছল করছে, আরেকটু হলে কান্না করে দিত। তখন ছেলেটা বলে, কথাটা শেষ হতে না হতে ঈশান ছেলেটা শার্টের কলার ধরে বলে, এই কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, তুই ওর গায়ে হাত দিস? ওকে জানিস? ও আমার বউ। ছেলেটা ঈশানকে কিছু বলবে তার আগে সিয়াম, তপু, ইমন আর মাসুম এসব পাশে দাঁড়ায়। তপু আর মাসুম গিয়ে ঈশানের হাত থেকে ছেলেটাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ঈশান ছাড়ছিল না। ঈশান ছাড় বলছি। তবু ঈশান ছাড়ছে না। তখন সিয়াম আর ইমন জোর করে ছাড়ায়। মাসুম তখন বলে, ঈশ্বর, তোর সাহস কত বড়, তুই আমাদের ভাবির গায়ে হাত দিস? এখন যদি আমরা তোকে 5 জন মিলে মারি তাহলে শুধু তোর হাড়গুলি পাওয়া যাবে। উপায় না পেয়ে ছেলেটা বলে, সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। যা, এবারের মতো তোকে ছেড়ে দিলাম। এই শোন, তবে তুষির আশেপাশে তো দূরের কথা, আর একবার যদি এই এলাকায় তোকে দেখি তাহলে এমন মারবো যে 6 মাস নার্স ছাড়া অন্য কোনো মেয়ের মুখ দেখতে পারবি না। কথাগুলো শুনেই ছেলেটা সেখান থেকে চলে যায়। তখন ঈশান তুষির দিকে তাকায়। তুষি ভয়ার্ত চোখে ঈশানের দিকে তাকায়, কারণ তুষি ঈশানের এমন রূপ আগে কখনোই দেখেনি। তখন ঈশান বলে, তোমাকে বলেছিলাম না কখন আমাকে না বলে কলেজের থেকে বের হবে না? বলেছিলাম কিনা? আজ যদি না আসতাম তাহলে কি হতো বলো? ও সরি, তুমি তো এখন অনেক বড় হয়ে গিয়েছ, যার জন্য আমার সঙ্গটা তোমার আর প্রয়োজন নেই। কোনো জোর খাটানোর অধিকার তো নেই আমার। কথাটা বলে ঈশান সেখান থেকে চলে যায়, আর তুষি অসহায় দৃষ্টিতে ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সবাই কয়েকবার ওকে পিছন থেকে ডাকে, কিন্তু ঈশান কারো কথায় কর্ণপাত না করে বাইকটা নিয়ে বেরিয়ে যায়। তখন সিয়াম বলে, ভাবি, ঈশ্বর আপনাকে সত্যি অনেক ভালোবাসে। আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললেন। আপনি কি জানেন, কাল রাতে আপনাকে চড় দেওয়ার পর থেকে কাল সারা রাত 2 চোখের কথা এক করেনি। জানি আমাদের এসব কথা বলার অধিকার নেই, তারপরেই বললাম। তুষি আর কোনো কথা না বলে ওদের সাথে বাসার দিকে যেতে থাকে। সবাই তুষিকে বাসার সামনে দিয়ে চলে আসতে গেলে তুষিদের ভেতরে যেতে বলে, কিন্তু ওরা বলে না, আজকে না, অন্য একদিন। আর আগে আপনি ঈশানের রাগ ভাঙান বলে ওরা চলে যায়। অন্যদিকে ঈশান বাইক চালিয়ে অনেক দূরে চলে আসে। তারপর একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ায়, একটা সিগারেট নিয়ে ধরিয়ে খেতে থাকে আর ভাবতে থাকে আসলে বেশি ভালোবাসলে হয়তো প্রতিদিন হিসেবে শুধু কষ্টই পেতে হয়। ঈশান তুষিকে এতটাই ভালোবেসে ফেলেছে যে আজকে ওর কাজে অনেকটাই কষ্ট পেয়েছে। অন্যদিকে তৃষার কাজিন ওকে ফোন করে বলে, আমাকে যে পড়াইতে হবে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ঈশানের রাগটা একটু কমলেও বাসার দিকে যেতে থাকে। তখন ঈশানের ফোনটা বেজে ওঠে, তাই বাইকটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে পকেট থেকে ফোনটা বের করে দেখে তৃষা কল করেছে। ঈশান ফোনটা রিসিভ করে। হ্যাঁ তৃষা, বল। ঈশান, তুই এখন কোথায়? কেন বলতো? তোর সাথে আমার কিছু কথা আছে, এখনই তুই আমার সাথে। কেন, কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে? আমাদের
আমাদের কলেজের পিছনে যে পুকুর পাড়টা আছে সেখানে। তৃষা কথাটা বলেই ফোনটা কেটে দেয়। ঈশান ফোনটা পকেটে ঢুকিয়ে বাইক স্টার্ট করে কলেজের দিকে যেতে থাকে। আর ভাবে কি এমন কথা যে এত জরুরি ভাবে ডাকলো। যাই হোক, আগে তো দেখা করি, তাহলে তো জানতে পারবো। কথাগুলো ভাবতে ভাবতে চলে আসলাম পুকুর পাড়ে। এসে দেখি তৃষা এখনো আসেনি, তাই আমি বাইকটা থামিয়ে বাইকের ওপরই বসে রইলাম। কিছুক্ষণ পর তৃষা আসলো। ও আসতেই আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। ও আমার সামনে এসে দাঁড়াতেই আমি ওকে জিজ্ঞাসা করলাম, কিরে এত জরুরি ভাবে ডাকলি যে? ঈশান, আমি তোকে কিছু বলতে চাই। হ্যাঁ বল। ঈশান, আমি তোকে ভালোবাসি। কথাটা বলেই তৃষা ঈশানকে জড়িয়ে ধরে। তৃষা যে এমন কিছু একটা করবে ঈশান কখনো স্বপ্নেও কল্পনা করেনি। হ্যাঁ, ও আগে জানতো যে তৃষা ওকে ভালোবাসে, আর এটাও ভেবেছিল যে ঈশানের বিয়েটা কেউ খুব সহজ ভাবেই মেনে নিয়েছে। ঘটনার আকস্মিকতা ঈশান হক চকিয়ে দেয়। তারপর ওকে জোর করে ছাড়িয়ে বলে, তৃষা তুই খুব ভালোভাবে জানিস যে আজকে আমার মনটা ভালো না, তাই আমি কোনো মজা করার মুডে নেই। ঈশান, আমি কোনো মজা করছি না, সত্যি আমি তোকে অনেক ভালোবাসি। এটা তুই আগে থেকেই খুব ভালোভাবেই জানতি। তো আমি আগে থেকে জানতাম, তাহলে এতদিন পর এই কথা আসছি কেন? আর আমি যদি জানতাম যে তুই আমাকে এই কথা বলার জন্য ডেকেছিস, তাহলে আমি কখনোই আসতাম না। যখন জানতি তাহলে আমাকে ইগনোর করতে কেন? আমি তোকে সেটা বলতে বাধ্য নই। না, আজকে তোকে বলতেই হবে যে তুই কিসের জন্য সবকিছু জানার পরও চুপ করেছিলি। কারণ আমি আমার আম্মুর কাছে ওয়াদাবদ্ধ ছিলাম রিলেশন না করার জন্য। আর কিছু? কথাটা বলে ঈশান চলে আসতে যায়, তখন তৃষা ওর হাত টেনে ধরে। তৃষা, আমার হাতটা ছাড়। না, ছাড়বো না। আমি হাত ছাড়তে বলেছি তৃষা। ও তাও ছাড়ছিল না, তাই আমি এক ঝটকায় ওর কাছ থেকে আমার হাতটা ছাড়িয়ে নিলাম। তুই জানিস আমার বিয়ে হয়ে গেছে, আর এটাও খুব ভালোভাবে জানিস যে আমি তুষিকে অনেক ভালোবাসি। তারপরে এমন পাগলামির মানেটা কি তৃষা? আজকে শুধু তুই আমার ফ্রেন্ড বলে তোকে কিছু বললাম না, নাহলে এমন একটা কাজের জন্য আমি তোর সাথে কোনোদিন আর কথা বলতাম না। বলে আমি বাইকে উঠে স্টার্ট করলাম। চলে আসবো তখন তৃষা পিছন থেকে চিল্লিয়ে বলল, ঈশান, তুই শুধু আমার। তুই যদি আমার না হোস তাহলে আমি তোকে অন্য কারো হতে দেব না। আমি ওর কথায় কান্না দিয়ে বাসার দিকে যেতে লাগতাম। কিছুক্ষণ পরে বাসার সামনে এসে কলিং বেল দিতেই আম্মু এসে দরজাটা খুলে দিল। তারপর আমি যখনই ভেতরে যাব দেখলাম আব্বু আর তুষি সোফায় বসে আছে, আর তুষি শুধুই কান্না করছে। এই সময় আব্বু বাসায় কেন আর কিচ্ছু না ভেবে আর কয়েক বাজেতেই আব্বু উঠে দাঁড়িয়ে বলল, ঈশান দাঁড়া। ঈশান ওর আব্বুর কথা মতো দাঁড়িয়ে যায়। আব্বু এসে ওর গালে ঠাস ঠাস করে দুটা চড় বসিয়ে দেয় আর বলে, তুই আমার ছেলে হয়ে যে এত খারাপ একটা কাজ করবি আমি স্বপ্নেও ভাবিনি। আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে তুই আমার ছেলে। আব্বু আমি আবার কি করছি? তোর লজ্জা করে না? এমন একটা নোংরা একটা কাজ করে এসে বলছিস কি করেছি? কুলাঙ্গার কোথাকার। আব্বু আমি কি করেছি সেটা তো বলবে। ঈশান, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কি করেছি না? কথাগুলো বলেই আব্বু তুষির মোবাইল টেনে আমার সামনে ধরল। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আমি যা দেখলাম সেটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল একটা ছবিতে। তৃষা আমাকে আর আমি ওকে জড়িয়ে ধরে আছি, আর এটা দেখে আমি আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। এরপরও বলবি তুই কিছুই জানিস না? তুই এসব কিছু করিসনি? আম্মু বিশ্বাস করো, সত্যি আমি এসব কিছুই করিনি। আমি ভাবতেই পারছি না আমি তোর মতো কুলাঙ্গারের জন্ম দিয়েছি। আব্বু আমি সত্যি বলছি আব্বু, বিশ্বাস করো। নিজের চোখে দেখার পরও তোকে বিশ্বাস করব? এমন একটা কাজ করার আগে তুই একবারও তুষির কথা ভাবলি না? মেয়েটা তোকে এতটা ভালোবাসে আর তুই ওর সাথে এমনটা করতে পারলি? আমি তুষির কাছে এগিয়ে গিয়ে বললাম, তুষি বিশ্বাস করো আমি এমন কাজটা করিনি, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। বিশ্বাস? কিসের বিশ্বাস? তোমাকে বিশ্বাস করেই তো ভালোবেসেছিলাম। আজকে তুমি আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছো। এই জন্যই বুঝি তুমি আমাকে এত ইগনোর করেছিলে? আসলে আমি একটা বোকা, জানো তো। ভালোবাসলে যে এমন ভাবে ঠকতে হয় সেটা জানতাম না। তুষি কথাটা বলেই কান্না করতে করতে দৌড়ে রুমে চলে গেল। তুষি তুষি দাঁড়াও, আমার কথাটা তো শোনো তুষি প্লিজ। তোর আর কি বলার থাকতে পারে? হ্যাঁ, যে ছেলে ঘরে বউ থাকতে অন্য একটা মেয়ের সাথে অবৈধ মেলামেশা করতে পারে তার মতো ছেলে আমার দরকার নেই। তুই আমার চোখের সামনে থেকে যা,
আজ থেকে এবারের দরজা তোর জন্য বন্ধ। কথাটা বলেই আম্মু চলে যায়। ঈশানের মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। শেষ পর্যন্ত তুষিও ওকে ভুল বুঝলো। আসলে আসলে কপালটাই খারাপ, বারবার ওর সাথে এমনটাই হচ্ছে। কি করবে ঈশান, কিভাবে বোঝাবে ওদের যে ওই কাজটা করেনি? শুনতে পাসনি? তোর আম্মু কি বললো না আমাকে? আবার বলতে হবে? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কথাটা বলেই আব্বু ঈশানের ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। ঈশানকে কিচ্ছু বলার সুযোগও দেয় না। আরে কি বা বলবে? আপন মানুষগুলো যখন ভুল বুঝে মুখ ফিরিয়ে নেয় তখন আর বলার মতো কিছু থাকে না। ঈশানের চোখ দিয়ে এখনো বড় তো পানি ঝরছে। কি করবে ও? এখনো কোথায় যাবে? যে আব্বু কখনো আমার গায়ে হাত পর্যন্ত দেয়নি, সে আজ ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। সত্যি ভাগ্যের কি নির্মম পরিহাস। এটাই বোধ হয় বাকি ছিল দেখার। কথাগুলো ভাবছে আর চোখের পানি ফেলছে ঈশান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাইকটা স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ে অজানা গন্তব্যে। আজ গন্তব্যহীন যাত্রা ঘন্টাখানেক ড্রাইভ করার পর অনেকটা ক্লান্ত হয়ে যায়। ঈশানের চোখগুলো তবু আজ কেন জানি ক্লান্ত হচ্ছে না। তারপর একটা দোকানের সামনে এসে বাইকটা রেখে চোখে মুখে পানি দিয়ে দোকান থেকে কয়েক প্যাকেট সিগারেট নেয়। একটা নির্জন জায়গায় এসে বসে একটার পর একটা সিগারেট ধরিয়ে খেতে থাকে আর ভাবে পৃথিবী কি অদ্ভুত। সামান্য একটা মিথ্যা আপন মানুষগুলোকে বড় করে দেয়, আর মানুষ যে জিনিস চায় তা পায় না, আর যা চায় না তা আপনা আপনি পেয়ে যায়। কতগুলো ভাবে আর বাতাসের সাথে সিগারেটের ধোঁয়াগুলো ওড়াতে থাকে। আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, তুষির ফোনে ওই ছবিটা কে পাঠালো আর কেই বা তুললো? তৃষা তো ঈশানকে জড়িয়ে ধরেছিল, তাহলে ঈশান তৃষাকে কেমন ভাবে জড়িয়ে ধরলো? আসলে তৃষা যখন ঈশানকে ফোন করে আসতে বলে তখন তৃষা আর ওর কাজিন ওখানে আগে থেকেই ছিল, আর তৃষাকে বোঝায় যে ঈশান আসলেই যেন তৃষা ওকে জড়িয়ে ধরে। তার মাত্র কিছুক্ষণ পর ঈশান আসে, তারপর তৃষা ওর কাছে যায়, আর বাকিটা কি হয়েছে সেটা তো আপনারা ভালোভাবেই জানেন। তৃষা যখন ঈশানকে জড়িয়ে ধরে তখন ঈশান ওকে ছাড়ানোর জন্য হাত ওঠালে তৃষার কাজিন এমন অ্যাঙ্গেল থেকে ছবিটা তোলে যাতে দুজনকেই স্পষ্ট বোঝা যায়, তারপর এডিট করে তুষির ফোনে পাঠিয়ে দেয়। তুষি তখন আম্মুর সাথে নিচে কাজ করছিল, ফোনটা টেবিলের উপরে তাকায়। এসএমএস আসার সাথে সাথে তুষি গিয়ে ফোনটা লক করতে ছবিটা দেখতে পায়। ছবিটা দেখার পর তুষির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তৎক্ষণাৎ ওর হাত থেকে ফোনটা পড়ে যায়। আম্মু কিছু পড়ার সাথে তুষির কাছে এসে দেখে ফোনটা নিচে পড়ে আছে, আর তুষির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তুষি, কি হয়েছে তো? আর ফোন এভাবে নিচে পড়ে আছে কেন? তুষির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। দেখি আম্মু ফোনটা উঠিয়ে ছবিটা দেখেন। দেখে উনি নিজেই কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। ওনার ছেলে এমন একটা কাজ করবে সেটা তার ধারণারও বাইরে ছিল। তখন আম্মু ঈশানের আব্বুকে ফোন দিয়ে বাসায় আসতে বলে। কিছুক্ষণ পর আব্বু বাসায় আসেন। তারপর ঈশানের আম্মু এই বিষয়ে সব বলে আর ছবিটাও দেখায়। আব্বু হতভম্ব হয়ে যায় ছবিটা দেখে। তো এই ছিল সামান্য একটা মিথ্যার পিছনকার সত্যিটুকু। অন্যদিকে ঈশান এখনো সেখানেই বসে আছে আর একটার পর একটা সিগারেট ধরিয়েই যাচ্ছে। এখন প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে একটা সিগারেট খাওয়ার ফলে। বিকেলও হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে, কিছুক্ষণের মধ্যে হয়তো সন্ধ্যাও হয়ে যাবে। হলেও আর কি করার, কারণ আজকে যে জায়গায় যাওয়ার মতো কোনো জায়গায় নেই। এরই মাঝে ঈশানের বড় ভাই বাসায় আসে। তারপর সেও সব জানতে পারে, আর এও জানতে পারে যে ঈশানকে আব্বু বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর ভাইয়া রুমে গিয়ে ঈশানকে ফোন করে। ফোনের স্ক্রিনে ভাইয়ার নাম্বারটা দেখে ঈশান ফোন উঠায় না। বেশ কিছুক্ষণ বাজার পর এক প্রকার রাগ করে রিসিভ করে আর বলে, কি হয়েছে তোমার? তোমার কি কিছু বলার আছে? বলার থাকলে বলতে পারো। ঈশান, আমি যেটা শুনলাম সেটা সত্যি কিনা? কেন, ছবিটা দেখোনি? বলে ফোনটা কেটে দিলাম। আজকে প্রাণ খুলে হাসতে ইচ্ছে করছে। পৃথিবীর অদ্ভুত এই খেলায় দেখে সবাই থাকতেও আজ আমার কেউ নেই। সামান্য একটা মিথ্যা আমাকে সবার কাছ থেকে পর করে দিল। কথাগুলো বলতে বলতে ঈশান সেইখানে দুই হাত মাথার নিচে দিয়ে শুয়ে পড়ে। ভাগ্যের এই নির্মম পরিহাসের কাছে এখন নিজে অনেকটা ক্লান্ত মনে হচ্ছে। যদি একবারের জন্য জীবনের ছুটি হয়ে যেত তাহলে তোর এমন কষ্টটা হয়তো আর থাকতো না। ঈশানের ভাইয়া ভাবে, যাই হোক আর যাই হোক, ও ছোট মানুষ, হয়তো একটা ভুল করেই ফেলেছে, কিন্তু এই রাতের বেলায় ও থাকবে কোথায়? তখন অনেক চিন্তা করে তিনি সিয়ামকে ফোন করে সব বলে। আর শুনে সিয়াম নিজের কান কেউ বিশ্বাস করতে পারে না। তখন ও বলে, দেখেন ভাইয়া, আপনাদের কথা ভুল হচ্ছে। ঈশান আমাদের বলেছিল যে তৃষাকে ভালোবাসে, কিন্তু ওইসব রিলেশনে জড়াবে না। আর তাছাড়া ঈশান তুষিকে অনেক ভালোবাসে,
যাই হোক শিয়াম, আবু তো ঈশানকে বাসা থেকে বের করে দিয়েছে। তুমি একটা কাজ করো, ওকে ফোন দিয়ে দেখো ও কোথায়। ওকে খুঁজে তোমাদের বাসায় নিয়ে যাও প্লিজ ভাই, এইটুকু কাজ করো। আরে ভাইয়া, আপনি এভাবে বলছেন কেন? আমি দেখছি কি করা যায়। সিয়াম ঈশানের ভাইয়ের সাথে কথা বলে ফোনটা রেখে দিয়ে মাসুমকে ফোন করে, ওর সাথে তখনই দেখা করতে বলে। তখন মাসুম কি হয়েছে জানতে চাইলে সিয়াম বলে, এখন এত কথা বলার সময় নেই, আগে দেখা কর, তারপর সব বলছি। মাসুম আর কিছু না ভেবে কিছুক্ষণের মধ্যেই সিয়ামের সাথে দেখা করে। কি রে, কি হয়েছে? এত জরুরি ভাবে ডাকলি যে? পরে বলছি। তারপর সিয়াম ঈশানকে ফোন করে, কিন্তু ধরছে না। সবুজ ঘাসের উপরে শুয়ে আকাশের দিকে তাকিয়ে উজ্জ্বল তারাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চোখের পানিগুলো ঝরিয়ে যাচ্ছিল। বেশ কয়েকবার ফোন বাজার ফলে ঘোরটা কাটে তার। তারপরে ফোনটা রিসিভ করতে সিয়াম রাগী গলায় বলে, ফোন ধরতে এত সময় লাগে স্টুপিড? আমি চোখের পানিগুলো বুঝে স্বাভাবিকভাবে বললাম, হ্যাঁ বল। তুই এখন কোথায় আছিস বলতো? আছি কোনো এক নির্জন জায়গায়। কেন, কি হয়েছে? কি শুনছি এসব? যা শুনছি সব সত্যি, আর কিছু বলবি? একদম ফোন কাটবি না। তুই বল কোথায় আছিস, আমরা তোর কাছে আসছি। এসে কি করবি? আচ্ছা, তোকে বলতে হবে না, দয়া করে তোর ফোন নাম্বারের লোকেশন ডাউন কর। আমাদের যদি বন্ধু ভাবিস তাহলে এইটুকু কর। কথাটা বলেই সিয়াম ফোনটা কেটে দিয়ে ফোনের লোকেশন অন করে তারপর বাইকটা স্টার্ট করে, আর তারপর মাসুমকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ঈশান সিয়ামের কথা মতো লোকেশনটা অন করে দেয়। সিয়াম বাইক ড্রাইভ করছে, তখন মাসুম বলে, কি হয়েছে এবার তো বল, সব খুলে বল। আচ্ছা শোন তাহলে। তারপর সিয়াম মাসুমকে সব খুলে বললে মাসুম বলে, বলিস কি, এত কিছু হয়ে গেল, আমরা কিছুই জানি না। আমিও জানতাম না, একটু আগে ঈশানের ভাই ফোন করে বলেছে। ঘন্টা খানেক পর সিয়াম আর মাসুম একটা নির্জন জায়গায় এসে বাইকটা থামায়। তারপর লক্ষ্য করে একটু দূরে কেউ একজন শুয়ে আছে। তারপর ওরা কাছে যায়, কারো পায়ের শব্দ পেয়ে ঈশান উঠে বসে। মাসুম আর সিয়াম গিয়ে ওর পাশে বসে। তোর দুর্দিনে আমরা চুপ করে বসে থাকি কি করে বলতো? আর কেউ বিশ্বাস করুক বা না করুক, আমরা জানি তুই কখনো এমন কাজ করতে পারিস না। ঈশান ওদের দিকে ঘিরে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করে দেয়। ঈশান, মেয়েদের মতো কাঁদিস না তো, কি করে এমন হয়েছে বলতো? তারপর ঈশান কলেজে থেকে যাওয়ার পর তৃষার সাথে দেখা করা, ওর জড়িয়ে ধরা, তারপর তৃষার সাথে শেষ কথা বলা, সবগুলো ওদের বললো। দাঁড়া দাঁড়া, তার মানে এইসব কাজ তৃষার? আমার কাছে সব পরিষ্কার, এই কাজ একমাত্র ওর। যা হওয়ার হয়ে গেছে, এখন চল আমাদের সাথে। কোথায় যাব? আমার তো আর যাবার মতো কোনো জায়গা নেই। কোথায় যাবি মানে কি? আমার সাথে আমার বাসায় যাবি। না রে দোস্ত, আমি এতদূর ঝামেলা বাড়াতে চাই না। এবার কিন্তু আমি তোকে মারবো। আমাদেরকে কি তুই বন্ধু ভাবিস না? আরে কি বলিস? যেখানে আমার পরিবারের সবাই আমাকে ভুল বুঝলো, সেখানে তোরা আমাকে বিশ্বাস করলি। তাহলে আর কোনো কথা নাই, এখন চল আমাদের সাথে। তারপর ওরা সেখান থেকে উঠে আর বাসার দিকে রওনা দেয়। এবার মাসুম ঈশানের বাইকটা চালাচ্ছে, আর ঈশান পিছনে বসে আছে। সিয়ামের বাসার সামনে এসে মাসুম ঈশানকে নামিয়ে দিয়ে চলে যায়। সিয়াম বাসায় একাই থাকে, ওর বাবা মা গ্রামের বাড়িতে থাকে। দুজনে ভিতরে যায়। সারাদিন তো মনে হয় কিছুই খাসনি, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিই। সিয়ামের কথা মতো ঈশান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর ঈশান খাবার টেবিলে বসে, আর সিয়াম ওকে খাবার বেরিয়ে দিয়ে নিজেও ওর পাশে বসে। খাবার খাওয়ার সময় সিয়াম লক্ষ্য করে ঈশান কিছুই খাচ্ছে না। তখন ও বলে, কি রে, খাচ্ছিস না কেন? আর কি এত চিন্তা করছিস? তুষির কথা খুব মনে পড়ছে। ও তো একদিনও আমার হাতে ছাড়া খায় না, জানি না মেয়েরা খেয়েছে কিনা। ঈশান, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন খেয়ে নে, না খেয়ে থাকলে তো আর সমস্যার সমাধান হবে না, তাই বলছি খেয়ে নে। ঈশান সিয়ামের কথা মতো ইচ্ছে না থাকা সত্ত্বেও কোন রকম খেয়ে নেয়। তারপর খাবার খাওয়া শেষ করে দুজনে সিয়ামের রুমে যায়। সারাদিন তোর উপর অনেক ঝড় গেছে, এবার ঘুমিয়ে পড়, রাতও তো অনেক হয়েছে। ঈশানের শরীর ক্লান্ত, তাই সিয়ামের কথায় শুয়ে পড়ে। সিয়াম ওর পাশে শুয়ে পড়ে। ঈশান শুধু বিছানার এপাশ ওপাশ করছে, কিছুতেই যেন ঘুম আর আসছে না। ওর এমন করা দেখে সিয়াম বলে, কি রে, এমন এপাশ ওপাশ করছিস কেন? কিছুতেই ঘুম আসছে না রে। আসলে প্রত্যেকদিন তুষিকে বুকের ওপর নিয়ে ঘুমানোর অভ্যেস তো, তাই ঘুম আসছে না। সিয়াম ওকে কি বলবে খুঁজে পায় না। অন্যদিকে তুষি সেই যে ঘরে এসে দরজা লাগিয়ে কান্না করেই চলেছে।
সন্ধ্যায় আব্বু আম্মু এমনকি ভাইয়া ওকে খাবার খাওয়ার জন্য রেখে গেছে, কিন্তু তবুও দরজাটা খোলেনি। রাতে বাসার কেউ খাবার খায়নি। কি করেই বা খাবে? ছোট ছেলেটাকে বাসা থেকে বের করে দিয়েছে, এখন কোথায় আছে কে জানে। এরপর কি করে গলা দিয়ে খাবার নামবে? কান্না করতে করতে তুষি ঘুমিয়ে যায়। এইভাবে মাঝে কেটে যায় 6-6টা দিন। 7ম দিন সকালে ইমন, তপু, মাসুম সবাই সিয়ামের বাসায় আসে ইয়ানের সঙ্গে দেখা করতে। ওদের আসার একটা কারণও আছে। ঈশান ওদের বলেছে যে শহরের কোনো মূল্য নেই, সেখানে ও আর থাকবে না। সবাই ওকে অনেক বুঝিয়েছে, কিন্তু ডিসিশন ফাইনাল করে ফেলেছে, আজকে ও ঢাকা থেকে চলে যাবে। অন্যদিকে তুষি আজ 7-7টা দিন ধরে রুম থেকে বের হয় না, আর খাবার খাওয়া তো ছেড়েই দিয়েছে। সকালে আম্মু ওকে ডাকতে আসে, কিন্তু ওর কোনো সারা শব্দ না পেয়ে কেমন সন্দেহ হতে থাকে। তাই ঈশানের ভাইকে ডাকে। ভাইয়া আসার পর অনেক ডাকাডাকি করেও যখন কোনো কাজ হলো না, তখন দরজা ভেঙেই ফেলে ঈশানের ভাই। দরজা ভেঙে ফেলে দেখে তুষি সেন্সলেস হয়ে পড়ে আছে। তখন ভাইয়ার আম্মু ওকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পর তুষিকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। এরপর আম্মু আব্বুকে ফোন করে সব বলে। আব্বু হসপিটালে রওনা দেয়। ঈশানের ভাইয়া ঈশানকে ফোন করে বলে, ঈশান, তুই এখন কোথায়? কেন ভাইয়া, কি হয়েছে? ঈশান, তুষি হসপিটালে ভর্তি, তুই এখনই অ্যাপোলো হসপিটালে চলে আয়। ভাইয়া তুষির কি হয়েছে? ভাইয়া আমি আসছি। তুষি হসপিটালে বলে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে পড়লাম। সামান্য একটা মিথ্যার কারণে আজকে 2টা জীবন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এইটা হয়েছে একমাত্র তিসার কারণে। আমি তোকে দেখে নেব। বলে মাসুম উঠে যেতে থাকে। তখন ইমন বলে, মাসুম দাঁড়া। কিছু হিসাব বোঝাপড়া বাকি আছে তিসার সাথে। মাসুম দাঁড়া, তুই একা না, আমরাও যাব তোর সাথে। ঈশান পথে যাওয়ার সময় দেখে তৃষা ওর কাজিনের বাইকে বসে হাসাহাসি করছে। তখনও বাইকটা স্পিড করে চালিয়ে গিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। তৃষা ঈশানকে দেখেই ভয় পেয়ে যায়। ঈশানকে দেখেই তৃষা নেমে দাঁড়ায়। তখন ঈশান ওর সামনে এসে বলে, কিসের জন্য আমার সাথে এমনটা করলি? আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম, এই তার প্রতিদান দিলি? এর চেয়ে তো তুই আমাকে 1 বোতল বিষ এনে খেতে বললে আমি হাসতে হাসতে খেয়ে নিতাম, কিন্তু তুই আমার চরিত্রের উপরে এত বড় একটা দাগ কেন লাগালি? ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তুই আমার ফ্রেন্ড। তৃষা তবুও কোনো কথা বলছে না। ঈশান তৃষাকে থাপড় দেওয়ার জন্য হাত উঠিয়ে আবার নামিয়ে দেয় আর বলে, তোকে টাচ করতেও আমার ঘৃণা হচ্ছে। কথাগুলো বলে ঈশান চলে যায়। এর মাঝে ইমন, তপু, মাসুম, সিয়াম ওরা একটা গাড়ি নিয়ে চলে এসে বেরিয়ে পড়ে আর খোঁজ খবর নিয়ে জানতে পারে যে তৃষা এখন কলেজের দিকে গেছে। ওরাও কলেজের দিকে যায়। অন্যদিকে ঈশান দ্রুত গতিতে বাইক চালিয়ে হসপিটালে চলে আসে। এসে কাউন্টার থেকে তুষি কত নম্বর কেবিনে আছে সেটা জেনে নেয়। তারপর তাড়াতাড়ি করে কেবিনের সামনে আসে। এসে দেখে আম্মু, ভাইয়া আর আব্বু বাইরে বসে আছে, কোনো কথা বলছে না। যখনই ভেতরে যাবে তখনই আব্বুর দরজার সামনে গিয়ে পথ আটকে দেয়। দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? আব্বু, আমি তুষির সাথে দেখা করবো আব্বু। না, তার কোনো প্রয়োজন নেই। আজকে মেয়েটার এই অবস্থা একমাত্র তোর জন্য। আমি আগে যদি জানতাম তুই এমন বাজে স্বভাবের, তাহলে কখনোই তুষির বিয়েটা তোর সাথে দিতাম না। আব্বু তুমি আমাকে যা বলার বলো, তা প্লিজ আমাকে একবার যেতে দাও ওর কাছে। না, আমি তোকে ওর সাথে দেখা করতে দিব না। আমি আব্বুর পা জড়িয়ে ধরে বললাম, প্লিজ আব্বু, আমি তোমার পায়ে পড়ি, তুষিকে শুধু একবার আমাকে ওর সাথে দেখা করতে দাও, আমি ওকে একবার দেখি চলে যাব। খবরদার, তুই আমাকে আব্বু বলবি না। ঈশান নামে আমার কোনো ছেলে নেই, আজ থেকে জানবো আমার একটা মাত্র ছেলে। আর কোন সাহসে তুই আমাকে স্পর্শ করছিস তোর এই নোংরা হাতে? এখনই তুই যদি এখান থেকে চলে না যাস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। প্লিজ আব্বু, প্লিজ একবার ওর সাথে দেখা করতে দাও, আমি কথা দিচ্ছি আমি কখনো তোমাদের সামনে আসবো না। এতক্ষণ ঈশানের আম্মু আর ভাইয়া চুপ করে শুধু দেখছিল। ঈশানের এমন কাণ্ড দেখে ভাইয়ার অনেক খারাপ লাগে। তাই তখন ভাইয়া বলে, আব্বু, তুমি ওকে একবার তুষির সাথে দেখা করতে দাও। চুপ কর তুই। আব্বু ঈশানকে পা থেকে ছাড়িয়ে উঠিয়ে টাস টাস করে 2টা থাপ্পড় দেয় আর বলে, এখনই তুই যদি এখান থেকে চলে না যাস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ঈশান আব্বুর কথা শুনে কয়েক হাত পিছিয়ে যায়। আব্বুর গায়ে হাত দিয়েছে, তাতে ওর কোনো কষ্ট হয়নি, কিন্তু ওনার শেষ কথাটা যেন ঈশানের বুকে গিয়ে লাগলো। চোখ থেকে টপ টপ করে নোনা পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো। এবার ঈশান বলে ঈশান সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ঈশানের বন্ধুরা গাড়ি নিয়ে কলেজ ক্যাম্পাসে চলে যায়। দেখতে পায় তৃষাকে। তারপর গাড়িটা গিয়ে নিয়ে ওর সামনে থামায়। সাথে সাথে তৃষা উঠে দাঁড়ায়। তখন গাড়ি থেকে মাসুম আর তপু নামে। কেউ কোনো কথা না বলে মাসুম সরাসরি তৃষার চুলের মুঠি ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে যায়। তখন তৃষা বলে, মাসুম স্যার, আমার লাগছে। লাগার জন্য তো ধরেছি।
তপু উঠে বসে আর হসপিটালের দিকে যেতে বলে। তারপর তপু তৃষার গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। তোরা আমার সাথে এমন করছিস কেন? কি করেছি আমি? কি করেছিস না? এখন নেকা সাজা হচ্ছে কাল নাগিনী। তোকে যে মেরে ফেলেনি সেটা তোর ভাগ্য। তারপর কিছুক্ষণের মধ্যে হসপিটাল চলে আসে। মাসুম তৃষা চুলের মুঠি ধরে টানতে টানতে তুষির কেবিনের সামনে নিয়ে যায়। ওর পিছনে পিছনে সবাই আসে। তারপর মাসুম তৃষাকে ধাক্কা দিয়ে তুষির রুমের দরজার সামনে ফেলে দেয় আর বলে, দেখ তোর জন্য আজকে মেয়েটার কি অবস্থা। শুধুমাত্র তোর এই মিথ্যা নাটকের কারণে দুটো ভালোবাসার মানুষের মাঝে কতটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এই জন্য তোকে ঈশান বলেছিল তুই আমাদের বেস্ট ফ্রেন্ড, আর তার তুই এই প্রতিদান দিলি। আজকে শুধু তুই ঈশানের বন্ধুত্বটা হারাইলি না, আমাদের সাথেও আর কোনো সম্পর্ক থাকবে না। তৃষা তুষির মুখের দিকে তাকিয়ে দেখলো চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। চুলগুলো কেমন এলোমেলো, কদিনেই কেমন শুকিয়ে গেছে। হাতে স্যালাইন চলছে, নিথর দেহটা বেডের ওপর পড়ে আছে। এতক্ষণ ধরে ঈশানের আম্মু আর ভাইয়া শুধু দাঁড়িয়ে দেখছিল। এবার আম্মু এগিয়ে এসে বলল, মাসুম, কি হয়েছে তোমার? ওর সাথে এমন ভাবে কথা বলছো কেন? আন্টি, আপনি হয়তো জানেন না ও কি করেছে, তাহলে আপনিও হয়তো ওর সাথে এর থেকে বাজে ব্যবহার করতেন। এরই মাঝে ঈশানের আব্বু যেন কোথা থেকে আসে, দূর থেকে কারো কথার শব্দ শুনতে পেয়ে দ্রুত পায়ে এগিয়ে আসে। ঈশানের ভাই তখন বলে, মাসুম কি হয়েছে, সব খুলে বলো। এই কার লাগেনি, এখন চুপ করে থাকবি নাকি আরো একটা দিব? তপু তৃষাকে টেনে উঠিয়ে দাঁড় করায়। তখন তৃষা বলতে শুরু করে, আন্টি, সব দোষ আমার। আসলে আমি ঈশানকে ভালোবাসি, তাই সেদিন আমার চাচাতো ভাইয়ের কথা মতো ওকে কলেজের পেছনে দেখা করতে বলি। তারপর ও আসলে আমি ওকে জড়িয়ে ধরি। তখন দূর থেকে আমার চাচাতো ভাই ছবি তুলে আর এমন ভাবে এডিট করে যাতে বোঝা যায় আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছি। তারপর ছবিটা তুষিকে পাঠিয়ে দেয়। ঈশান সেখানে আমাকে বলেছিল ও আগে থেকেই জানতো যে আমি ওকে পছন্দ করি, কিন্তু ও আপনাদের ওয়াদার কারণে সব সময় আমাকে ইগনোর করতো। আন্টি, আমি বুঝতে পারিনি যে ওদের ভালোবাসার কাছে আমার ভালোবাসাটা তুচ্ছ। আপনি আমাকে ক্ষমা করে দিন। অন্যদিকে আব্বু কথাগুলো শুনে ঈশান হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার পর বাইক স্টার্ট দিয়ে ফুল স্পিডে চালাতে থাকে। আর বারবার আব্বুর বলা কথাগুলো ওর কানে লাগছিল। হঠাৎ করে সামনের দিক থেকে একটা ট্রাক ধেয়ে আসে। ঈশান বাইকটাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় পাশ থেকে আসা একটা বাসের সাথে ওর ধাক্কা লাগে। ও ছিটকে গিয়ে রাস্তার এক সাইডে পড়ে যায়, সারা শরীর রক্তে ভিজে যায়। কিছু একটা সাথে ধাক্কা লাগায় মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছে। চোখগুলো ঝাপসা হয়ে আসছিল। চোখের সামনে তুষির মায়াবী মুখটা কেমন যেন ভেসে আসছিল। শেষবারের মতো আর হয়তো ওকে দেখতে পারবো না। ঈশানের অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে আশেপাশে সবাই দৌড়ে আসে ওর কাছে। কয়েক মিনিটের মধ্যে ওর চারপাশে ভিড় জমে যায়। কিছু লোক ওকে ধরাধরি করে কাছের একটা হসপিটালে নিয়ে যায়। তারপর একটা লোক ওর ফোনের কল লিস্টে গিয়ে প্রথম নাম্বারটাই ফোন দেয়। অন্যদিকে তুষির জ্ঞান ফেরে আর চোখ খুলে নিজের হসপিটালের বেডে দেখতে পায় বাইরে কারো কথার শব্দ পায়। তাই উঠে বসে। আর ঠিক তখনই ঈশানের আম্মু তৃষাকে বলছিল, তোমাকে আমি আমার মেয়ের মতো ভাবতাম, আর তুমি কি না, ছি, এরকম একটা জঘন্য কাজ করতে পারলে? আন্টি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমার একটা মিথ্যার কারণে মা হয়ে আমি আমার ছেলেটাকে বাসা থেকে বের করে দিলাম। তৃষা ঈশানের আম্মু ধমকের ভয়ে চলে যায়। এরই মাঝে ঈশানের ভাইয়ের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে দেখে ঈশানের নাম্বার, তাই রিসিভ করে বলে, ঈশান তুই এখন কোথায়? ওপাশ থেকে এক অচেনা কণ্ঠে উত্তর আসে, আমি ঈশান না, এটা যার ফোন সে আপনার কি হয়? ও আমার ভাই। উনি কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করেছে, আমরা ওনাকে হসপিটালে নিয়ে এসেছি। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন, ওনার অবস্থা তেমন ভালো না। কথাটা বলে লোকটা ফোন কেটে দেয়। আর ঈশানের ভাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কথাটা শুনে এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায় ভাইয়া। ওর এমন অবস্থা দেখে ঈশানের বাবা এগিয়ে আসে আর বলে, কি রে, কি বললো ঈশান? ও ফিরে আসছে তো? শুধু শুধু ছেলেটাকে ভুল বুঝলাম। এতক্ষণ ধরে সবার কথায় তুষি বেশ বিষয়টা বুঝতে পারছে যে ঈশানের সেদিন কোনো দোষ ছিল না। আব্বুর মুখে ঈশানের কথা শুনে তুষি হাতের স্যালাইন খুলে এগিয়ে আসে দরজার সামনে। কিন্তু আব্বুর কথায় কোনো উত্তর দেয় না ভাইয়া। তাই আব্বুকে আবারও বলে, কি রে, কথা বলছিস না কেন? কি বললো ঈশান? আব্বু ঈশান। হ্যাঁ, ঈশান কি?
কিরে, কথা বলছিস না কেন? আব্বু, ঈশানের অ্যাক্সিডেন্ট হয়েছে, ও এখন হসপিটালে। কথাটা শুনে ঈশানের আব্বু, আম্মু, বন্ধুরা আর ওর স্ত্রী তুষি ওরা যেন বড় ধরনের একটা ধাক্কা খেল। তুষি চিৎকার দিয়ে বলে উঠল, না, এ হতে পারে না। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে আসে আর বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। ঈশানের আম্মু ওকে ধরে ফেলে আর বলে, তুই কোথায় যাচ্ছিস? একদিকে ছেলের অ্যাক্সিডেন্টের খবর, অন্যদিকে বইয়ের এমন পাগলামি। মনের এমনিতেই বেহাল অবস্থা, তার উপরে এত বড় একটা দুঃসংবাদ। সব মিলিয়ে কোনো মায় নিজেকে ঠিক রাখতে পারবে না। কিন্তু ঈশানের আম্মু তবুও নিজেকে স্বাভাবিক রেখে বুকে পাথর চাপিয়ে তুষিকে আটকায়, কারণ এখন ভেঙে পড়লে চলবে না। তাই উনি নিজেকে শক্ত করে। তুষি বলে, আম্মু, তুমি আমাকে ওর কাছে যেতে দাও, আমি ঈশানের কাছে যাবো। আম্মু, তুমি তুষিকে আটকে রাখতে পারছিলে না, তাই আব্বু ওকে আটকায়। আর ভাইয়া বলে, তুষি, পাগলামি করিস না। ভাইয়া, তুমি আব্বু আম্মুকে বলো আমাকে ঈশানের কাছে নিয়ে যেতে। তোমরা প্লিজ আমাকে ছেড়ে দাও। ভাইয়া, আমাদের এখানে দেরি করাটা ঠিক হবে না, আমাদের এক্ষুনি ঈশানের কাছে যেতে হবে। আপনার ভাবিকে নিয়ে চলুন, নিচে আমাদের গাড়ি আছে। আঙ্কেল আন্টি, আপনারা দেরি করবেন না। ভাবি, আপনি শান্ত হন, আমরা আপনাকে ঈশানের কাছে নিয়ে যাব। আম্মু আর আব্বু তুষিকে ধরে নিচে নিয়ে আসে। তারপর সবাই গাড়িতে উঠে বসলে মাসুম ড্রাইভারকে ঈশান যে হসপিটালে আছে সেখানে যেতে বলে। ড্রাইভার গাড়ি স্টার্ট করে চালাতে থাকে। তুষি তো ঈশানের অ্যাক্সিডেন্টের কথা শুনে সেই তখন থেকে কেঁদে যাচ্ছে। তুষি, মা তুই শান্ত হ, এখানে কিছু হবে না, দেখিস। কান্না করতে করতে তুষি আবারও সেন্সলেস হয়ে পড়ে। এবার আম্মু আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, উনিও কান্নায় ভেঙে পড়ে। আব্বু চোখ বেয়ে পানি পড়তে থাকে। ভাইয়ারও সেই একই অবস্থা। কে কাকে সান্ত্বনা দেবে? আঙ্কেল আন্টি, আপনারা কাঁদবেন না প্লিজ। আপনারা এবার ভেঙে পড়লে ভাবিকে কে সামলাবে? দেখে দেখতে আধা ঘন্টার মধ্যে ঈশান যে হসপিটালে আছে সবাই সেইখানে চলে আসে। তারপর একটা লোক এসে ওদের বলে, এখানে ঈশানের বাড়ির লোক কে আছে? ভাইয়া তখন বলে, আমরা ঈশানের বাড়ির লোক। ঈশান এখন কোথায়? আপনারা আসুন আমার সাথে। লোকটি সবাইকে অপারেশন থিয়েটারের কাছে নিয়ে যায়। তুষিকে জ্ঞান হারিয়ে ফেলায় ওকে এই হসপিটালে ভর্তি করে আবারও স্যালাইন দেওয়া হয়, সাথে ঘুমের ওষুধ দিয়ে দেওয়া হয়। সবাই অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন অপারেশন শেষ হবে। একটু পর একটা ডক্টর বেরিয়ে আসে আর বলে, রোগীর বাড়ির লোক কে আছেন? ডাক্তার, আপনার বাড়ির লোক। ডাক্তার, রোগীর এখন কি অবস্থা? দেখুন, এখন কিছু বলা যাচ্ছে না। আর অ্যাক্সিডেন্টের সময় ও শরীর থেকে প্রচন্ড রক্ত বের হয়েছে, তাই ওনাকে রক্ত দিতে হবে। ডাক্তার, কি গ্রুপে রক্ত লাগবে? পজিটিভ, আমাদের হসপিটালে এখন সেটা নেই। সমস্যা নেই ডক্টর, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। 3 ব্যাগ রক্ত লাগবে। আপনার কাছ থেকে আমরা 2 ব্যাগ রক্ত নিতে পারবো। আপনারা আমার সাথে আসুন। ঈশানের আম্মু এখন বড্ড ভেঙে পড়েছে, তাই মাসুম যাওয়ার সময় বলে যায়। কথাগুলো বলেই মাসুম আর ইমন চলে যায়। ডক্টর ওদের পাশাপাশি 2টা বেডে শুইয়ে দিয়ে দুজনের কাছ থেকে 3 ব্যাগ রক্ত নেয়। রক্ত নেওয়া শেষে ওদের দুজনকে রেস্ট নিতে বলে। একটু পর অপারেশন থিয়েটারে বাতি নিয়ে যায়। ঈশানের ভাইয়া এগিয়ে যায়। ডক্টর, আমার ভাইয়ের এখন কি অবস্থা? ডক্টরের মুখে চিন্তার ছাপ নিয়ে বলে, দেখুন, আমরা আপনাদেরকে অবিশ্বাস দেব না। রোগীকে যে অবস্থায় হসপিটালে আনা হয়েছে তাতে আর কয়েক মিনিট দেরি হলে উনি আগেই মারা যেত। তবে এখন ওনার যে অবস্থা তাতে 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আমাদের কিছু করার থাকবে না। আপনারা আল্লাহকে ডাকুন। কথাগুলো বলে ডক্টর চলে যায়। ঈশানের আব্বু তখন বলতে লাগলো, আজকে এখানে এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী। আমার জন্য আজকে আমার ছেলেটার এমন অবস্থা। আব্বু, তুমি শান্ত হও। ঈশানের অ্যাক্সিডেন্টের পেছনে তুমি নিজেকে কেন দায়ী করছো? আল্লাহ হয়তো এমনটাই চেয়েছিল। ঈশানকে আইসিইউতে রাখা হয়েছে। এক হাতে স্যালাইন, অন্য হাতে রক্ত দেওয়া হচ্ছে। শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। হসপিটালে ঈশানের জন্য সেই কতক্ষণ যাবত অপেক্ষা করছি, কিন্তু ডক্টর আসার কোনো নামই নেই। একটু পর ডক্টর কেবিন থেকে বের হয়ে আসলো। ডক্টর আসতে আমি অনেককে জিজ্ঞেস করলাম, ডক্টর ঈশান কেমন আছে? ও এখন ঠিক আছে তো? ডক্টর কোনো কথা না বলে শুধু বলল, আসুন। তারপর আমি ওনার পেছনে পেছনে গেলাম। তখন উনি আমাকে একটা রুমে নিয়ে গিয়ে একটা বেডের সামনে আমাকে রেখে উনি চলে গেল। বেডের উপর কাউকে সাদা একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। আমি আস্তে আস্তে গিয়ে শুয়ে থাকা ব্যক্তির কাছে গিয়ে কাপড়টা মুখের উপর থেকে সরিয়ে দেখলাম এটা আমার ঈশান। ঈশান, এই ঈশান, কি হয়েছে তোমার? এইভাবে শুয়ে আছো কেন? দেখো
আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কি হলো? এই ঈশান, কথা বলবে না আমার সাথে? দেখো, আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না, আর কখনো তোমাকে কষ্ট দিব না। তবু তুমি চুপ করে থেকো না। কি বলো? আই, কথা বলছো না কেন? একবার কথা বলো। আমি কিন্তু কান্না করব, আমি কিন্তু কান্না করব। পাশে থেকে আম্মু বলল, তোর ঈশান আর কখনো কথা বলবে না। আম্মুর কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। না না, এ হতে পারে না, তুমি মিথ্যে বলছো। ঈশান, দেখো না আম্মু কি সব বলছে। তুমি নাকি আর নেই, আর কখনো নাকি কথা বলবে না। ঈশান প্লিজ, তুমি একবার ওঠো, একবার আমাকে বউ বলে ডাকো। দেখো, এবার থেকে আমি তোমার সব কথা শুনবো। ঈশান, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? ওঠো, ওঠো না। মারে, তোর ঈশান আর নেই। না, হতে পারে না। আপনারা কি ভাবছেন সত্যি এমনটা হয়েছে? না রে ভাই, এত তাড়াতাড়ি হিরো মারা গেলে নানা ধরনের কথা শুনতে হবে আপনাদের কাছ থেকে। তবে হ্যাঁ, গল্পটা আমি হ্যাপি এন্ডিং করতে চেয়েছিলাম না, কিন্তু লেখার আগে ইমরান ভাই আমাকে বারণ করে দিয়েছে স্যাড এন্ডিং করতে, তাই যেইটুকু না করলেই না গল্পের সুবিধার্থে সেইটুকু করলাম। যাকে গল্প ফিরি, না হলে আপনারা আবার ভাববেন বেশি কথা বলি। তুষি চিৎকার দিয়ে ওঠে, তার মানে ও এতক্ষণ স্বপ্ন দেখছিল। তুষির হঠাৎ এমন চিৎকারে সবাই ওর কেবিনের সামনে যায়। আম্মু ভিতরে যায়, গিয়ে দেখে তুষির জ্ঞান ফিরেছে, আর ও আবারও আগের মতো সেই পাগলামি করতে শুরু করে দিয়েছে, আবারও হাতের স্যালাইন খুলে ফেলেছে। তখন আম্মু বলে, তুষিমা, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আমি ঈশানের কাছে যাব। আম্মু, ও ঠিক আছে তো? আমাকে ওর কাছে নিয়ে চলো। আম্মু কোনো কথা বলছে না দেখে তুষি বলল, আম্মু কি হলো? তুমি কথা বলছো না কেন? ও ঠিক আছে তো? কথাটা বলে তুষি উঠে যেতে লাগে, তখন আম্মু ওকে আটকে দেয় আর তুষিকে জড়িয়ে ধরে বলে, তুষিমা, তুই শান্ত হো, তোর ঈশানের কিচ্ছু হবে না। আমার কথা শুন, তাহলেই তোকে ঈশানের কাছে নিয়ে যাব। এমনিতেই তুই অসুস্থ, তারপর এমন পাগলামি করলে আবারও তো অসুস্থ হয়ে যাবি। তাই তুই আগে শান্ত হ আর কান্না থামা। আর কত কাঁদবি? তোকে আগে সুস্থ হতে হবে, তা না হলে ঈশানকে দেখবে কে বলতো? কাঁদলে কিন্তু তোকে ঈশানের কাছে যেতে দেব না। আম্মুর কথায় তুষি একটু শান্ত হয়, তারপর আম্মুকে জড়িয়ে ধরে নাক টানতে টানতে বলল, এই ঠিক আছে, আর কান্না করবো না, তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো। মাশরুম আর ইমনের রক্ত দেওয়া শেষে ডক্টর ওদের রেস্ট নিতে বলে। ওদের রেস্ট নেওয়া শেষে ওরা বাইরে আসে, তখন ডক্টর ওদের বলে, শুনুন, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে। কথাটা শোনা মাত্রই ওরা বেশ খুশি হয়। তখন ডক্টর আবারও বলল, আপনাদের রোগীর যে অবস্থা ছিল তাতে আমরা মনে করেছিলাম এত তাড়াতাড়ি জ্ঞান ফিরবে না। আসলে এই ঘটনাটা মিরাক্কেল। আমার কেরিয়ারে আমি এই প্রথম কোন রোগীকে এত তাড়াতাড়ি জ্ঞান ফিরেছে, সেটা প্রথমবার দেখলাম। ডক্টর আর কিছু বলতেই যাবে, তখন মাশরুম আর ইমন সেখান থেকে এক প্রকার দৌড়ে তুষির রুমের সামনে যায়। দেখে সেখানে তপু, সিয়াম আর ঈশানের বাবা আর ভাইয়া দাঁড়িয়ে আছে। তারপর হাঁপাতে হাঁপাতে মাশরুম বলে, আঙ্কেল, ঈশানে জ্ঞান ফিরেছে। মাশরুমের কথা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন আব্বু তুষির কেবিনের ভেতরে যায় আর বলে, তুষি, মারে, তোর ঈশানের জ্ঞান ফিরেছে। তুষি আম্মুকে ছেড়ে দিয়ে লাফিয়ে উঠে বসে আর বলে, আমাকে ওর কাছে নিয়ে চলো, আমি ওকে দেখবো। তারপর ওকে ধরে আস্তে আস্তে ঈশানের রুমের সামনে নিয়ে যায়। তখন ডক্টর বেরিয়ে আসে। ভাইয়া ডক্টরকে প্রশ্ন করে, ডক্টর, আমরা অপুর সাথে দেখা করতে পারি? ওনার জ্ঞান ফিরলো, ওনার শরীর এখন দুর্বল, তাই কিছু রেস্টের প্রয়োজন। ওনাকে এখন ঘুমানোর ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, তাই ঘুম ভাঙলে দেখা করতে পারবেন। ডক্টরের কথা শুনে তুষির মনটা খারাপ হয়ে যায়। তখন আম্মু ওর দিকে তাকায়, দেখে ওর মুখটা কেমন কালো করে ফেলেছে, চোখে পানি ঝলঝল করছে, হয়তো কান্না করে দেবে। তখন আম্মু ওকে বলে, এখন কান্না করলে একদম মারবো। জানিস ডাক্তার কি বলেছিল? 24 ঘন্টার মধ্যে ওর জ্ঞান না ফিরলে ওনাদের কিছুই করার থাকবে না। কোথায় খুশি হবি এত তাড়াতাড়ি ওর জ্ঞান ফিরেছে, তা না মন খারাপ করে আছে। এবার আম্মু ঈশানের আব্বুকে উদ্দেশ্য করে বলে, শোনো, তুমি গিয়ে বাইরে থেকে সবার জন্য খাবার নিয়ে আসো। তারপর আব্বু গিয়ে সবার জন্য খাবার নিয়ে আসে। তারপর আম্মু, মাসুম, সিয়াম, তপু, ইমন ওদের খেতে বলে। ওরা খাবে না বলে অনেক জোরাজোরি করছে, তারপরে ওরা খায়। আম্মু তুষিকে খাবার জন্য বলে, তুষি তো কোনো মতেই খাবে না। তখন আম্মু বলে, খাবার না খেলে কিন্তু তোকে বাসায় পাঠিয়ে দেবো। তখন তুষি বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। আব্বু, ভাইয়া আম্মুর কথায় কোনো রকমে খায়। তারপরে আম্মু বলে, মাসুম, তোমরা এখন বাসায় চলে যাও। তোমরা সেই কখন থেকে এখানে আছো আর অনেক দৌড়াদৌড়িয়ে করেছো। তোমরা না হয় কাল সকালে চলে এসো।
আম্মুর কথা ওরা সম্মতি দিয়ে চলে যায়। তারপর আম্মু আব্বুকে বাসায় চলে যেতে বলে আর বলে ঈশানের ভাই থাকলেই হবে। আব্বু বাসায় চলে যায়। একটু পর রাত হয়ে যায়। আম্মু তুষিকে বলে, তুষি চল এখন তোর কেবিনে গিয়ে ঘুমাবি, একটু ঘুমাবি। না, আমি ওর কাছে থাকবো। রাতে যদি ওর ঘুম ভাঙে তাই আমি ওর কাছেই থাকবো। একটু পর ডক্টর আসে। তখন তুষি বলে ওই ঈশানের কাছে থাকবে। তখন ডক্টর কিছুতেই রাজি হচ্ছিল না। এক পর্যায়ে তুষির জোরাজুরিতে রাজি হয়। ডক্টর বলে থাকতে পারবেন, কিন্তু কোনো প্রকার কথা বলা বা কান্না করা চলবে না বলেই ডক্টর চলে যায়। তারপর আম্মু তুষিকে ঈশানের বেডের পাশে বসিয়ে দিয়ে চলে আসে। তুষি কিছুক্ষণ এক ধ্যানে ঈশানের মুখের দিকে তাকিয়ে থাকে। একটু পর তুষির ঘুম পেতে থাকে। তখন তুষি ঈশানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সকালে ঈশানের ঘুম ভাঙে। জ্ঞান ফিরতেই আমি কাউকেই দেখতে পাইনি, কিন্তু শুধু ডক্টর দেখেছিলেন। উনি আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গিয়েছিলেন। কিন্তু যখন ঘুমটা ভাঙে তখন বুকের উপরে কিছুটা ভারী অনুভব করলাম। বুঝতে আর বাকি রইল না আমার বুকের উপরে কেউ একজন ঘুমিয়ে আছে, আর সেটা যে কে তা ভালোভাবেই জানি। চোখটা খুলে কিছুক্ষণ তুষির মুখের দিকে তাকিয়ে রইলাম। মুখটা কেমন যেন শুকিয়ে গেছে, হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তাই এমনটা হয়েছে। তুষি হয়তো অনেকক্ষণ যাবত আমার বুকের উপরে শুয়ে রয়েছে, তাই বুকটা কেমন ভারী ভারী লাগছে। আমি একটু নড়ে চড়ে উঠলাম, আর তখনই তুষির ঘুমটা ভেঙে গেল। আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, তোমার ঘুম ভাঙলো কখন? তোমার কি কষ্ট হচ্ছে? ডক্টর ডাকবো? কি হলো, কথা বলছো না কেন? আর এমন করে কেউ বাইক চালায় বলো? যদি কিছু হয়ে যেত? কি হতো? মরে যেতাম। তাহলে তো ভালোই হতো, তোমাদের কাউকে আর আমার মতো চরিত্রহীন ছেলের মুখ দেখতে হতো না। ঈশানের মুখে হাত দিয়ে বললাম চুপ, একদম চুপ। কখনো এসব বড় কথা বলবা না। তোমার কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো? যত পারো আমার উপর রাগ করো, মারো, বকো, তাও এমন কথা বলো না কখনো। একদম মুখে আনবে না এসব কথা। ঈশানকে ছাড়া এই তুষি যে শূন্য। কাঁদতে কাঁদতে তুষি বলল কথাটা। তুষিকে ঈশান বড্ড বেশি ভালোবাসে, তাই ওর কান্নাটা যে ও সহ্য করতে পারে না। তাই ও তুষির হাত ধরে ওর পাশে বসিয়ে তুষির চোখগুলো মুছে দিল আর বলল, তুষি যেমন ঈশানকে ছাড়া শূন্য, তেমনি ঈশানও তুষিকে ছাড়া শূন্য। তুষি এখনো নাক টানছে আর কান্না করছে। তাই আমি ওকে বললাম, ও তাই বউ, তুমি না কান্না করলে একদম পেতনির মতো লাগে। পেতনি না, শাকচুন্নি। বলেই আমাকে জড়িয়ে ধরলো। একটু পর ভাইয়া, আম্মু, আব্বু আর আমার বন্ধুগুলো রুমে ঢুকলো। আমি তুষিকে বললাম, এই ছাড়ো, আব্বু আম্মু আসছে তো। তুষি আমাকে ছেড়ে দিল। আব্বু আম্মুকে দেখে আমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম। তখন আব্বু আম্মু আমার দুপাশে এসে বসে, আমার হাত দুটো ধরে বলল, বাবা তুই আমাদেরকে মাফ করে দে, আমরা তোকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি। আমি আব্বু আম্মুর দিকে তাকিয়ে বললাম, আব্বু আম্মু, তোমরা আমার কাছে মাপ চেয়ে আমাকে প্লিজ ছোট করো না। আমরা শুনেছি এতে তোর কোনো দোষ ছিল না। তৃষা নিজের মুখে সব স্বীকার করেছে। বাদ দাও না সব কথা। তারপর মাসুম, সিয়াম, তপু, ইমন, ওদের বললাম, কিরে তোরা কেমন আছিস? ওরা সবাই একসাথে উত্তর দিল, আমরা তো ভালো আছি, তোরা এখন কেমন লাগছে? আমি বললাম ভালো। আমি আবারও বললাম, তোরা আমার জন্য এত কিছু বললি, তোদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না রে। কিসের ঋণ? আর আমরা তোর বন্ধু, এইটুকু যদি না করি তার কিসের বন্ধু হলাম? হ্যাঁ, সবার সাথে কথা বলা শেষে হতে না হতেই ডক্টর আসলো। তারপর উনি বলে গেলেন আমাকে আরো কয়েকটা দিন থাকতে হবে। কিছুদিন পর আমাকে বাসায় নিয়ে আসলো। তারপর আম্মু আর তুষি সেবায় 3 মাসের মধ্যে সুস্থ হয়ে উঠলাম। এই 3 মাসে তুষি একদিন আমাকে ছেড়ে এক মুহূর্তের জন্য সরেনি। আমি ওকে কলেজে যেতে বলেছি, কিন্তু ও বলেছে আমাকে ছেড়ে নাকি কোথাও যাবে না। আমি আর বারণ করিনি। কিছুদিন হলো ভাইয়া একটা চাকরি পেয়েছে। আব্বু ভাইয়ার বিয়েটা ঠিক করেছে তার এক বন্ধুর মেয়ের সাথে, কিন্তু বিয়ের ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে তুষির এইচএসসি পরীক্ষার জন্য। আমি এখন পড়ালেখার পাশাপাশি আব্বুর সাথে আমাদের ব্যবসাটা দেখি। আব্বু ভাইয়াকে অনেকবার বলেছিল ব্যবসাটা সামলাতে, কিন্তু ভাইয়া আব্বুকে বলে আমাকে অফিসে বসাতে। দেখতে দেখতে তুষির পরীক্ষাটা চলে আসে, আর যতদিন ওর পরীক্ষা ছিল প্রত্যেকটা দিন ও আমার কোলের উপরে বসে পড়েছে। আমি যদি একটুও সরি তাহলে ওর একটাই কথা, উনি পড়বেন না। দীর্ঘ 1 মাস ওর পরীক্ষা চললো। ততদিন আমাকে রাত 2টা-3টা পর্যন্ত জেগে থাকতে হয়েছে। যাই হোক, পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পর রেজাল্ট দেয়। তুষি এবার গোল্ডেন প্লাস পেয়েছে। ওর রেজাল্টে যতটা না খুশি তার চেয়ে বেশি খুশি হচ্ছে আমি। আজকে ভাইয়ের বিয়েটা হয়ে গেল। সব আনুষ্ঠানিকতা শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুই। কিছুক্ষণ পর তুষি আসলো। আমিও আসতেই আমি ঘুমানোর ভান করে চোখ বুজে রইলাম। ঈশান, ঈশান, আমি জানি তুমি ঘুমাওনি। ও তো বলছি এখন কিন্তু আমি কান্না করবো। ও বাচ্চাদের মতো মুখ বাঁকিয়ে কথাটা বললো। ওর কথা শুনে আমার অনেক হাসি পেল, তাই আর চুপ করে থাকতে পারলাম না। কি হয়েছে আমার বউটা? ভাইয়ার বিয়েতে তুষি অনেক সেজেছে,
তাই ওকে নতুন বইয়ের মতো দেখাচ্ছিল। তাই আমি ওকে বললাম, বিয়েটা কি ভাইয়ারা ভাবি না তোমার আর আমার? বিয়ে তো যারই হোক, বাসরটা কিন্তু আমাদের। হ্যাঁ না হ্যাঁ, তুমি এখন বাইরে যাবে, তারপর আধা ঘন্টা পর আসবে। কেন? যা বলেছি তাই করো। আমি বাইরে চলে গেলাম। একটু পর তুষি আমাকে ডাকলো। তারপর আমি ভিতরে গিয়ে তো পুরো অবাক হয়ে গেলাম। পুরো রুমটা ফুল দিয়ে বাসর ঘরের মতো সাজিয়ে ফেলেছে, আর তুষি খাটের উপর বসে আছে। আমি দরজাটা বন্ধ করতে ও এসে আমাকে সালাম করলো। আমি ওকে উঠালাম। তারপর ও আমাকে অজু করে আসতে বললো। আমিও গিয়ে অজু করে আসলাম। তারপর দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে দিলাম। তারপরে তুষি বলল, এখন আমার ইচ্ছেটা পূরণ করতে তোমার কোনো অসুবিধা নেই। না নেই। আমার বউ একটা আবদার করেছে, সেটা কি না রেখে পারি? তখন আমি ওকে কোলে তুলে দিলাম, তারপর খাটে শুইয়ে দিলাম। আমি ওর কাছেই যাব। তখন ও বলতো, এই সবাই দেখছে তো, লাইট অফ করে আসো, যাও। আমি তারপর লাইটটা অফ করে আসলাম। তারপর আর কি, মিশনে নেমে পড়লাম। এই যে পাঠক পাঠিকারা, আরো কিছু শোনার ইচ্ছে আছে নাকি? গল্পে বিয়ে করলেও বাস্তব লাইফে এখনো করিনি। সত্যি আমি সিঙ্গেল। আমার আগে এখনো একটা বড় ভাই, না রিয়েল লাইফে নেই, কিন্তু গল্পে আছে। তা বাসরাতে কি কি হয় সেটা না হয় আপনারা বিয়ে করে জেনে নেবেন। হ্যাঁ, দেখা হবে, এতটুকু কথা হবে অন্য কোনো দিন।